হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, আমাকে বলো তো আমার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ঠিক আছে, সাউন্ড কি ঠিক আছে আমাকে বলো তো। ওকে, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমার জন্য নতুন একটা সাবজেক্টও। আমি এই প্রথম কাউকে আইসিটি পড়াচ্ছি, কাউকে প্রোগ্রামিং পড়াচ্ছি। তো আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ আমি নিজেও আসলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। তো তো এই টপিকগুলো আমার খুব পরিচিত টপিক আর কি, আর নিজে তো পড়ে আসছি। সো ঠিক আছে, তো আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখনকার যুগে থাকো কিন্তু প্রোগ্রামিং, কোডিং, এরপর বিভিন্ন জিনিসপত্র, এআই, এগুলোর নাম শুনো নাই এরকম মানুষ পাওয়া আসলে খুবই ডিফিকাল্ট, তাই না? তোমরা সবাই শুনছো প্রোগ্রামিং, কোডিং, এআই, এরপর বাংলাদেশ থেকে গুগলে যাইতেছে, ফেসবুকে যাইতেছে, তাই না? প্রোগ্রামিং করে এগুলো তো সবাই শুনছো, তাই না? তো এই টপিকগুলো না মানে খুবই হট টপিক এখনকার। অ্যান্ড উন্নত বিশ্বের সাথে চলতে গেলে আমাদের এই টপিকগুলো নিয়ে ভালোই পড়াশোনা করা লাগবে, ভালোই পড়াশোনা করা লাগবে। ঠিক আছে, তো আমরা যেটা করব, তোমাদের পরীক্ষার জন্য যা যা দরকার সব কিছু তো করবই, আর প্রোগ্রামিং সম্পর্কে তোমাদের খুব সুন্দর একটা আইডিয়া দিব। হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম মানুষের প্রোগ্রামিংয়ের হাতে খড়ি এই ক্লাসটার মাধ্যমে হতে যাচ্ছে। তো তোমাদের প্রোগ্রামিং শেখার জার্নিটা যাতে খুবই সুন্দর এবং স্মুথ হয়, এবং পরীক্ষায় যাতে ফুল মার্কস পাইতে পারো, দুইটা ব্যাপারই আমরা কভার করব। তো কোনো ব্যাপার নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। আর আমরা হাতে কলমে অনেক কিছু শিখব। তোমার যদি কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, তাহলে তো খুবই ভালো। ল্যাপটপ যদি নাও থাকে, সেক্ষেত্রেও ফোন দিয়েও তুমি প্রোগ্রামিং করতে পারবা। তো এটা নিয়ে নো টেনশন। আমরা হাতে কলম এবং পরীক্ষার জন্য যা যা দরকার সব কিছুই শিখব। তো কয়টা ক্লাস লাগবে আমরা দেখব, 11-12টা ক্লাস হয়তো লাগতে পারে। তো আজকের ক্লাসটা আসলে অনেকটা গল্পের মতো হবে। আমরা প্রোগ্রামিংয়ের ইতিহাস পাতিহাস এগুলো পড়বো, যে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং দিয়ে আসলে কি করা হয়, প্রোগ্রামিংয়ের উৎপত্তি কেমনে হইল, এই ব্যাপারগুলো। তো আজকে কঠিন কিছু নাই, তোমার খাতায় তুলতে হবে এমন জিনিসও খুব কম। তুমি যদি কিছু নাও তুলতে চাও, খাতায় কিচ্ছু তুলবা না, অসুবিধা নেই। ক্লাস নোটেই সব কিছু সুন্দর করে লেখা আছে। জাস্ট মনোযোগ দিয়ে গল্পটা শুনবা, কি কি পড়াচ্ছি, কেমনে প্রোগ্রামিং আসলো, এই সমস্ত কিছু নিয়ে। ঠিক আছে, মেইন জিনিস আমাদের নেক্সট ক্লাস থেকে শুরু হবে। এখান থেকে পরীক্ষায় মূলত ক নাম্বার বা এমসিকিউতে 2-3টা আসে, বুঝছ? তো শুরু করতেছি। প্রোগ্রামিং কি এটা জানার আগে আমাদের জানতে হবে প্রোগ্রাম কি। প্রোগ্রাম কি? আচ্ছা, তোমাদের সবার তো কম্পিউটার না থাকলেও ক্যালকুলেটর তো আছে। ক্যালকুলেটর আছে না সবার? তাই তো, ক্যালকুলেটর একটা জড় বস্তু, ওর নিজের কি কোনো বুদ্ধি আছে? না। আচ্ছা, এখন তুমি যদি ক্যালকুলেটরটা অন করে 2+3 এটা লেখো, 2+3 এটা যদি লেখো, তাহলে ও কিন্তু 5 দিয়ে দিচ্ছে। ওর নিজের কিন্তু কোনো বুদ্ধি নাই, কিন্তু 2 আর 3 যোগ করলে যে 5 হয়, ও কিন্তু সেটা তোমাকে বলে দিতে পারলো। শুধু 2 আর 3 যোগ করলে না, তুমি যদি ধরো 80 × 60 ইকুয়াল চাপ দাও, দেখো ধুম করে তোমাকে অ্যান্সার বলে দিচ্ছে। এখন ওর নিজের কোনো বুদ্ধি নাই, ও একটা জড় বস্তু। একটা জড় বস্তু না, ও চলতে পারে, নড়তে পারে না, কিন্তু ও এগুলা কিভাবে করতেছে, এগুলো তো ওর মাথা থেকে আসে নাই। এই জিনিসগুলা, এই যে কোন বাটন চাপ দিলে কি করবে, এটা করার জন্য ওকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, বুঝছো? একজন মানুষ বা তোমার আমার মতোই কোনো একজন মানুষ এই ক্যালকুলেটরটাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, যে এই বাটন আর এই বাটন যোগ করলে এটার যোগফলটা তুমি ডিসপ্লেতে শো করবা, কিংবা গুণ করলে কি করবা, সেই ইনস্ট্রাকশনগুলো ওকে দেওয়া আছে। কাহিনী বুঝছো?
তো কোনো একজন মানুষ কি কি করা লাগবে, মানে ওর কি কি কাজ আছে, ওই সবগুলা কাজ ওকে ইনস্ট্রাক্ট করে রাখছে, আগে থেকেই নির্দেশ দিয়ে রাখছে। বোঝা গেল? এখন জাস্ট ওই নির্দেশনা অনুযায়ী ও কাজগুলা করতেছে, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এইবার তোমরা সবাই গেম খেলছো? আমাকে বলো তো, দাবা খেলছো? কম্পিউটারের সাথে দাবা খেলছো? ওর তো নিজের বুদ্ধি থাকার কথা না? তো আমি যদি একটা চাল দেই, ও কিন্তু একটা চাল দিচ্ছে। কই দিল চালটা? এই যে ও একটা চাল দিচ্ছে, ওর তো নিজে থেকে এটা পারার কথা না, তাহলে ও চাল কেন দিচ্ছে? ওকে কেউ একজন আগে থেকে নির্দেশনা দিয়ে রাখছে যে তোমাকে যদি কোনো একটা মানুষ এই চাল দেয়, তাহলে তুমি এইটার এগেনস্টে এরকম একটা চাল দিবা। কেন, বুঝছো? তুমি একটা চাল দিয়ে দেখো, এন্ড ও একটা চাল দিচ্ছে। এটা কিন্তু ওর নিজে থেকে দেওয়া না, ওকে কেউ একজন আগে থেকে ইনস্ট্রাক্ট করে রাখছে, যেটা ওর মেমোরিতে আছে। সাপ খেলছো? ওকে বলো তো, বাটন ফোনে সাপ খেলছো, এরকম কেউ আছো? আমরা খেলতাম, তোমাদের সময়, তোমরা তো এখন বাচ্চা মানুষ, আমরা যখন ছোট ছিলাম তখন বাটন ফোনই ছিল। তো আমরা সাপ দিয়ে সাপ খেলতাম আর কি, সাপ। এখন দেখো এখানেও খেলা যায়, তা আমরা একটু খেলি। এই যে আমি এদিকে প্রেস করলে ও নিচে যাচ্ছে, এদিকে করলে বামে, এদিকে করলে উপরে, এদিকে করলে এদিকে। আর এই যে লাল যে ফ্রুটটা, সেটা খাইলে সে সাইজে বড় হচ্ছে, তাই না? দেখো, কিংবা ওয়ালের সাথে যদি বাড়ি লাগে, ও মাথা ঘুরাইতেছে। এটা কেন হচ্ছে? কেউ একজন ওকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে। এই সাপের গেমটায় কেউ একজন বলে রাখছে যে তুমি লাল ফ্রুটটা খাইলে সাইজে বড় হবা, কিংবা বাড়ি খাইলে তুমি শেষ হয়ে যাবা। বুঝতে পারছো? এই যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা যেগুলো দিয়ে রাখছে, এই সবগুলা নির্দেশনার সমষ্টি একটা প্রোগ্রাম। এই সাপ খেলার জন্য যতগুলা ইনস্ট্রাকশন আছে, সবগুলা ইনস্ট্রাকশন কম্বাইন করলে যে জিনিসটা পাওয়া যায়, সেটাই প্রোগ্রাম। এখন দেখো তো, আমাদের যে বইয়ের সংজ্ঞা, সেটা বুঝছো কিনা? যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। বোঝো, যন্ত্রের মাধ্যমে কোনো একটা সমস্যা সমাধান করব, আমি এটার মাধ্যমে কোনো একটা সমস্যা সমাধান করব, ঠিক আছে? এখন ওই সমস্যা সমাধান করার জন্য আমি ওকে কিছু ইনস্ট্রাকশন আগে থেকেই দিয়ে রাখবো। কিভাবে দিব? কোন একটা প্রোগ্রামিং ভাষার মাধ্যমে। হ্যাঁ, কে দিচ্ছে? আমি দিচ্ছি, আমি ধরো প্রোগ্রামার। ওই সবগুলা নির্দেশনার সমষ্টিকেই কি বলা হয়? প্রোগ্রাম। বোঝা গেছে প্রোগ্রামের সংজ্ঞা? বলো। আর আজকের ম্যাক্সিমাম জিনিসপত্র তুমি আধা আধা ধরতে পারলেই ইনাফ, পুরোপুরি ধরার কিছু নাই, ঠিক আছে? এই যে প্রোগ্রামিং, এগুলার উপরেই আসলে আমি 4 বছর পড়াশোনা করছি আমাদের আন্ডারগ্র্যাডে। মানুষজন 2 বছরের পরে মাস্টার্স করে, আরো 4-5 বছর পিএইচডি করে, জাস্ট এই টপিকগুলোর উপরই। সেগুলো অনেক ডেপথের টপিক। আমি তোমাদের মোটামুটি উপর থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, তোমাদের কলেজের জন্য যতটুকু দরকার, ঠিক আছে? ইংলিশ ডেফিনেশনটা আরেকটু সুন্দর। দেখো, এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস রিটেন ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট এ কম্পিউটার ক্যান এক্সিকিউট টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। বুঝছো? কয়েকটা ইনস্ট্রাকশনের সমষ্টি, যেটা একটা কম্পিউটার বলতে যে কোনো যন্ত্র, আমরা এখন কম্পিউটার বলতে যে কোনো যন্ত্র বোঝাবো। একটা যন্ত্র এক্সিকিউট করতে পারে কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য। নির্দিষ্ট কাজটা কি হতে পারে? ক্যালকুলেটরের ক্ষেত্রে নির্দিষ্ট কাজটা কি? কোনো কিছু ক্যালকুলেট করা। গেম খেলার ক্ষেত্রে গেমটা খেলা। বুঝছো প্রোগ্রাম কি? তো এটা নিজের ভাষায় করে মনে রাখলেই হবে, পরীক্ষায় আসলে জাস্ট নিজের ভাষায় লিখে দিবা। প্রোগ্রাম কি আমরা বুঝছি। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? নামের শেষে কি আছে? ল্যাঙ্গুয়েজ, ভাষা। তার মানে এটা একটা ভাষা। ভাষার কাজ কি? কমিউনিকেট করা, যোগাযোগ করা। এই যে বাংলা দিয়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করতেছি, তাই না? তাই তো। এখন বাংলা বাদে ধরো আমরা তো অন্য ভাষা দিয়েও যোগাযোগ করতে পারতাম, ধরো চাইনিজ দিয়ে যোগাযোগ করতেছি, জাপানিজ দিয়ে যোগাযোগ করতেছি, তাই না? তাই তো। তো প্রোগ্রামিংও এমন একটা ভাষা যেটা দিয়ে তুমি কম্পিউটারের সাথে যোগাযোগ করবা।
বুঝছো? কম্পিউটারের সাথে যোগাযোগ করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিবা। কি ইনস্ট্রাকশন দিবা? এটা একটা ছোটখাটো কম্পিউটার, কিন্তু এটার সাথে যোগাযোগ করে তুমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে রাখছো। এই বাটন আর এই বাটন প্রেস করে ইকুয়াল চাপ দিলে কি হবে সেটা যাতে ও নিজে থেকেই বের করে ফেলতে পারে, ওই ইনস্ট্রাকশন কিন্তু তুমি আগে থেকেই দিয়ে দিছো। বুঝছো? তুমি দাও নাই, ক্যাসিও কোম্পানির যেই প্রোগ্রামার আছে যারা এটার কোড করছে ওরা দিয়ে দিছে। বুঝতে পারলাম? তো এখানে কেতাবি সংজ্ঞাটা দেখো, যে সকল সংকেত বা নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করে কোনো কাজ করানো হয় সেটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। মানে যেই ভাষা ব্যবহার করে তুমি কম্পিউটারের সাথে যোগাযোগ করো, ওকে কোনো আদেশ বা নির্দেশ দাও, সেটাকেই বলা হয় প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে? আচ্ছা, তো অনেক প্রোগ্রামিং ভাষা আছে, আমরা আস্তে আস্তে দেখবো, সবকিছুই দেখবো। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো খুবই পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তোমরা হয়তো ভবিষ্যতে শিখবাও। আমরা সি প্রোগ্রামিং এটা শিখবো, এটা এই কোর্সে শিখবো। ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারের সাথে আমরা যোগাযোগ করব। হ্যাঁ, কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য কম্পিউটারের ভাষা কি সেটা আমাদের আগে জানা লাগবে না? তাই তো, তুমি একটা মানুষের সাথে, তুমি ধরো কোন এক জায়গায় গেছো, কোন জায়গায় গেছো তুমি জানো না, এখন একটা মানুষের সাথে দেখা হয়েছে, ওই মানুষের সাথে তুমি কমিউনিকেট করতে চাইতেছো, যোগাযোগ করতে চাইতেছো, সেটা জানার জন্য তোমার এটা জানা লাগবে না ওই মানুষটা কোন ভাষায় কথা বলে। ওই মানুষটা যদি বাংলায় কথা বলে তাহলে তো তোমার জন্য খুবই সুবিধা, বাংলা দিয়ে কমিউনিকেট করতে পারবে। এখন উনি যদি চাইনিজে কথা বলে তখন তো তুমি আর কমিউনিকেট করতে পারবে না, তাই না? তো কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য কম্পিউটার কোন ভাষাটা বুঝে সেটা আমাদের জানতে হবে। ওকে, তো কম্পিউটার নিজে যেই ভাষাটা বোঝে সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার না, কম্পিউটার বলতে যন্ত্র। আমরা এখন থেকে কম্পিউটার মানে যে কোনো যন্ত্র। ঠিক আছে? কম্পিউটার মানে যে কোনো যন্ত্র। ক্যালকুলেটর একটা কম্পিউটার, তোমাদের মাইক্রো ওভেন যেগুলো আছে ওগুলো একটা কম্পিউটার। কম্পিউটার বলতে যে কোনো যন্ত্র। তো একটা যন্ত্র কি ভাষা বোঝে? যন্ত্র আসলে বাইনারি ভাষা বোঝে। তার মানে সে জাস্ট দুইটা জিনিস চিনে, 0 আর 1। এই দুইটা বাদে সে আর কিচ্ছু চিনে না। এখন ওর তো কোনো বুদ্ধি নাই, তাহলে ও 0 1 কেমনে চিনলো? আমাদের বুদ্ধি আছে, আমরা এই জন্য 0 1 চিনছি। ও তো 0 1ও চেনার কথা না, ও আসলে 0 আর 1ও চেনে না। ও চিনে জাস্ট দুইটা স্টেট। ও চিনে দুইটা স্টেট, হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ। তোমরা তো ভোল্টেজ কি জানো? জানো না? একটা যন্ত্র বা মেশিন, যে কোনো যন্ত্র বা মেশিন জাস্ট দুইটা জিনিস চেনে, একটা হচ্ছে লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ। ঠিক আছে? লো ভোল্টেজ, 0 ভোল্টকে আমরা নর্মালি 0 দিয়ে ডিনোট করি। কম ভোল্টেজ এটা একটা যন্ত্র চিনে। আর হচ্ছে হাই ভোল্টেজ নর্মালি আমরা 5 ভোল্টকে হাই ভোল্ট হিসেবে চিন্তা করি যন্ত্রের ক্ষেত্রে। এটাকে আমরা 1 দিয়ে প্রকাশ করি। 1 দিয়ে প্রকাশ করি কিন্তু আমরা, 0 আর 1 দিয়ে প্রকাশ করি কিন্তু আমরা। যন্ত্র চিনে লো ভোল্টেজ, হাই ভোল্টেজ। তোমাদের সুইচ আসে না বাসায়? সুইচ অন করলে দেখো লাইট চলে গেছে, আসতেছে, চলে গেছে, আসতেছে। তো এরকমই জাস্ট দুইটা ভোল্টেজ চিনে, লো আর হাই। তার মানে একটা কম্পিউটার জাস্ট দুইটা স্টেট চিনে। ওটাকে সহজ ভাষায় বললে জাস্ট 0 আর 1 চিনে। তার মানে এখানে জাস্ট দুইটা সংকেত না। তার মানে একটা কম্পিউটার যেই জিনিসটা চিনে সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে জাস্ট দুইটা চিহ্ন। বুঝতে পারলাম? তার মানে এই যে কম্পিউটার, ওর সাথে যোগাযোগ করার জন্য আমাদের বাইনারি ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, 0 আর 1। এই দুইটা দিয়ে ওর সাথে কমিউনিকেট করা লাগবে। ঠিক আছে? এখন আমরা নিজেরা 0 আর 1 দিয়ে কি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবো? আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় না? চিন্তা করো, আসলে অনেক কঠিন হয়ে যায়। 0 আর 1 দিয়ে তুমি সবকিছু প্রকাশও করতে পারবে না। প্রকাশ করতে হলে অনেক কমপ্লেক্স হয়ে যায় ব্যাপারটা। তো আমরা কম্পিউটারের সাথে 0 আর 1 দিয়ে প্রকাশ করতে চাই না, মানে কমিউনিকেট করতে চাই না। ও 0 আর 1 বুঝে, ঠিক আছে, কিন্তু আমি ওর সাথে 0 আর 1 দিয়ে কমিউনিকেট করব না। আমি আমার ভাষার মতো একটা ভাষা দিয়ে কমিউনিকেট করব, যেটা আমার বুঝতে সুবিধা হবে। এটা অনেকটা এরকম হলো না? আমি আর একটা চাইনিজ মানুষ, আমি চাইনিজ মানুষটার সাথে যোগাযোগ করব। এখন চাইনিজ আমার কাছে অনেক কঠিন, এটা হচ্ছে সেই চাইনিজ।
আমি বাংলা দিয়ে ওর সাথে কমিউনিকেট করতে চাই, আমরা কি পারবো? আমি যদি সরাসরি ওরা বাংলা বলি, বাংলা বুঝবেও? বুঝবে না, তাই তো? কিন্তু এরকম কাহিনী হইতে পারে না? আমি আরেকটা মানুষকে মাঝখানে দাঁড় করায় দিলাম, যে বাংলাও জানে, চাইনিজও জানে, যে বাংলাও জানে, চাইনিজও জানে। আমি ওকে বাংলাটা বললাম, ও চাইনিজে ট্রান্সলেট করে চাইনিজ মানুষটাকে বললো, তাহলেই তো কাজ হয়ে গেল, তাই না? তো আমরা এমন একটা কাজই করব, আমরা আমাদের নিজেদের বুঝতে সহজ এমন একটা ভাষায় প্রোগ্রামটা লিখব, তারপর সেটাকে একটা জিনিস দিয়ে ট্রান্সলেট করে নিব, অনুবাদ করে নিব, অনুবাদ করে এই ভাষায় কনভার্ট করে নিব। কাহিনী বুঝলাম? তো আমরা প্রোগ্রাম নর্মালি লিখি আমাদের নিজেদের যেই ভাষা, ওটার মতো একটা ভাষায়, যেটা বুঝতে সহজ। কোন ভাষায় আমরা আস্তে আস্তে দেখব। তোমাদের কিচ্ছু তোলার দরকার নাই, জাস্ট বুঝতে পারলেই হবে, কথাগুলো বোঝো, জাস্ট গল্পের মতো কথাগুলো বুঝলেই হবে। এখান থেকে জাস্ট এমসিকিউ আসবে, এই স্লাইডটা একবার রিভিশন দিলেই সব এমসিকিউ পারবা। আমরা নিজেদের ভাষার মতো করে একটা প্রোগ্রাম লিখলাম, এটাকে বলা হয় সোর্স ফাইল, এটাকে বলা হয় সোর্স ফাইল। এখন এই সোর্স ফাইল নিশ্চয়ই কম্পিউটার বুঝবে না, এটা আমরা বুঝি, আমাদের লেখাও সহজ, কিন্তু এটা কম্পিউটার বুঝবে না। কম্পিউটার বুঝে জাস্ট লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, মানে 0 আর 1। তার মানে এখন এটাকে কম্পিউটারকে বুঝাইতে হলে এই জিনিসটা কনভার্ট করে 0 আর 1-এ নিয়ে আসতে হবে না? তাই তো? তো এই জিনিসটাকে কনভার্ট করে 0 আর 1-এ যেই জিনিসটা নিয়ে আসে, সেটাকে বলা হয় কম্পাইলার বা অনুবাদক। এটা নিয়ে আমরা ডিটেলসে পড়ব। তাহলে আমরা প্রোগ্রাম 0 আর 1-এ লিখি না নর্মালি, আমরা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের নিজেদের ভাষার মতো, ঠিক আছে, লিখি। লিখার পরে যেই ফাইলটা হয় সেটাকে বলা হয় সোর্স ফাইল, সেটাকে বলা হয় সোর্স ফাইল বা সোর্স প্রোগ্রাম, ঠিক আছে? এখন এই সোর্স ফাইলটা কম্পিউটার নিজে বোঝে না, ও বুঝতে পারে শুধুমাত্র 0 আর 1। তো এই সোর্স ফাইলটা তুমি যদি কম্পিউটারে চালাইতে চাও, তাহলে এটাকে 0 আর 1-এ কনভার্ট করতে হবে। এই কাজটা যে করে সেটাকেই বলা হয় আমাদের অনুবাদক, নর্মালি কম্পাইলার, ঠিক আছে? কম্পাইলার এই জিনিসটাকে কনভার্ট করে কিসে? মেশিন কোডে। মেশিন কোড কোন কোড বলো তো? একটু আগেই দেখে আসছি। মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ, এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার বোঝে, অর্থাৎ 0 আর 1-এ কনভার্ট করে, সেটাকে বলা হয় মেশিন কোড। মেশিন কোডও বলতে পারো, বা অবজেক্ট ফাইলও বলে, বা কি বলে? অবজেক্ট ফাইল বা মেশিন কোডও বলে, অবজেক্ট ফাইল বা মেশিন কোডও বলে। বুঝতে পারলাম? এখন এই যে সোর্স ফাইল কি দিয়ে লিখবো, আমরা আস্তে আস্তে ক্লিয়ার হবো সবকিছু। এই সোর্স ফাইল আমরা যেই ভাষাটা দিয়ে লিখবো, সেটা আমরা সহজে বুঝতে পারি, কিন্তু কম্পিউটার বুঝতে পারে না, ঠিক আছে? এটাকে বলা হয়, এটা যেই ভাষা দিয়ে লেখা হয় সেটাকে নর্মালি বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে কম্পিউটারের জন্য অনেক হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, এটা ও বুঝতে পারবে না। এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের জন্য এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেই ভাষাটা দিয়ে আমরা লিখি। আর ওকে যেটাই কনভার্ট করা হয়, অবজেক্ট ফাইল, এটা তো সে বুঝতে পারে। এটা কি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা। এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 0 আর 1-এ লেখা, ঠিক আছে? বোঝা তো গেল? এখন এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুইটার কিছু পার্থক্য আছে, আমরা একটু দেখি। আমরা একটু দেখি। এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ, তাদের একটু পার্থক্য আছে, জাস্ট নিজেরা পড়ে নিলেই হবে। আমি একটু গো থ্রু করতেছি। মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, ওটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? তারপর মেশিন ল্যাঙ্গুয়েজ যেহেতু কম্পিউটার বুঝতে পারে, এটা শুধুমাত্র 0 আর 1 দিয়ে লেখা না, তাই তো? এখন আমরা যদি মেশিন ল্যাঙ্গুয়েজ লিখতে চাই 0 আর 1 দিয়ে, এটা আমাদের জন্য অনেক কঠিন না? অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। ধরো আমি আর তুমি যদি চাইনিজ লিখতে যাই, পারবো? অনেক সময় সাপেক্ষ ব্যাপার না? কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা যদি নিজেরা লিখি, আমাদের জন্য সহজ ব্যাপারটা, আমাদের জন্য সহজ।
বুঝছো? এখন এখন ধরো তুমি হাই লেভেল ভাষায়, এই ভাষায় লিখলা, একটা ভুল হয়েছে, তুমি খুঁজে বের করতে পারবা খুব ইজিলি। তুমি বাংলায় লিখছো, খুব ইজিলি খুঁজে বের করতে পারবে না। এখন তুমি চিন্তা করো 0 আর 1 দিয়ে একটা প্রোগ্রাম লিখছো, কোনো একটা 1-এর জায়গায় 0 বসায় দিছো, তোমার ভুল খুঁজে বের করতে হলে অবস্থা খারাপ হয়ে যাবে না? তাই না? আচ্ছা, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে ভুল খোঁজাটা অনেক কঠিন, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি ভুল সহজেই খুঁজে বের করে ফেলতে পারবা। ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজে তুমি যদি কোড লেখো লেখো ওটা সরাসরি কম্পিউটারে চালাইতে পারবা, কারণ 0 আর 1 দিয়ে লেখা, কম্পিউটার তো 0 আর 1 বোঝে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড লিখলে সেটা সরাসরি কম্পিউটারে চালাতে পারবা। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি যদি কোড লেখো সেটা সরাসরি চালাইতে পারবা না। সেটা চালানোর জন্য প্রথমত এইটাকে আমাদের কম্পাইলারের মাধ্যমে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোডে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এরপর কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট কোড বলে, এটা তো দেখে আসছি তাই না? সোর্স কোড বা সোর্স প্রোগ্রাম ছিল একটা, আরেকটা কি অবজেক্ট কোড, তাই না? এই যে দেখো, আমাদের সোর্স ফাইল ছিল, ওটা অবজেক্ট ফাইল। সোর্স ফাইলের জায়গায় তুমি সোর্স কোডও বলতে পারো, অবজেক্ট কোডও লিখতে পারো। ঠিক আছে? মেশিন ভাষায় তুমি যদি একটা প্রোগ্রাম লেখো সেটাকে বলা হবে অবজেক্ট প্রোগ্রাম, আর যদি হাই লেভেল ভাষায় লেখো তাহলে এটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম। ঠিক আছে? এরপর এক্সাম্পল দেওয়া আছে। মেশিন ভাষা হচ্ছে বাইনারি, বুঝতে পারতো, শুধুমাত্র 0 আর 1 দিয়ে লিখতে হবে, শুধুমাত্র 0 আর 1 দিয়ে লিখতে হবে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অনেকগুলো এক্সাম্পল আছে, সি প্লাস প্লাস, সি বেসিক, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে? এরপর আরো 3টা, এগুলো আমি বলে দিছি আগেই, এগুলো আমরা বলে দিছি আগেই। আচ্ছা, সবার লাস্টের পয়েন্টটা, এখানে একটা কথা আছে ডিবাগ, এখানে একটা কথা আছে ডিবাগ। ডিবাগ মানে কি? তোমরা বাগ এই কথাটা শুনছো? বাগ মানে হচ্ছে পোকা, একটু ডিকশনারিতে সার্চ দিও, বাগ মানে হচ্ছে পোকা। হ্যাঁ, ডিবাগ মানে হচ্ছে পোকা দূর করা, ডিবাগ মানে হচ্ছে পোকা দূর করা। এখন কম্পিউটারে তুমি যখন কোড লিখবা, কোডে কোনো ভুল থাকলে সেটাকে বলা হয় বাগ, ওই ভুলটা দূর করার উপায় হচ্ছে ডিবাগ। ঠিক আছে? আচ্ছা, এখন মেশিন কোডে তুমি যদি 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লেখো, ধরো তুমি নিজে লিখছো 0 আর 1 দিয়ে একটা প্রোগ্রাম, একটা ভুল হয়ে গেছে, একটা 1-এর জায়গায় 0 বসায় দিছো, ওইটা ডিবাগ করা, ওইটা খুঁজে বাইর করতে হলে তোমার খবর হয়ে যাবে না? বুঝছো? 0 আর 1 দিয়ে প্রোগ্রাম কিন্তু অনেক বড় বড় হয়। ধরো 1 কোটি লাইন তুমি লিখছো, ধরো সবাই মিলে লিখছে, বা 1 কোটি না, 1000 লাইনই লিখছে 0 আর 1 দিয়ে, একটা 1-এর জায়গায় 0 বসায় দিছে, ওইটা খুঁজে বাইর করতে ওর ওর জিন্দেগি খতম হয়ে যাবে। তো ডিবাগ করা কি কঠিন, কিন্তু তুমি যদি হাই লেভেল প্রোগ্রামিং এ লেখো সেক্ষেত্রে তোমার ভাষার মতো, ইংরেজি ভাষার মতো একটা ভাষাই তুমি কি করতেছো, কোড করতেছো। আমাদের ডিবাগ করা কি সহজ, আমাদের ডিবাগ করাটা কি সহজ। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। এখন প্রোগ্রামিং তো একটা ভাষা, একটা ভাষা তো ধুম করেই উৎপত্তি হয়ে যায় না, হয়? তুমি চিন্তা করো, আমরা বাংলায় কথা বলি না, বাংলা কি ধুম করেই চলে আসছে? অনেক বছরের পরিবর্তন করে করে তারপর বাংলাটা আসছে। বাংলার উৎপত্তি কোথা থেকে? ব্রাহ্মী লিপি বলে একটা ভাষা ছিল, তোমাদের মনে আছে? হ্যাঁ, ব্রাহ্মী লিপি একটা ভাষা ছিল, ওখান থেকে বাংলা আসছে। তো প্রোগ্রামিং ভাষাগুলো আসলে ধুম করে আসে নাই, স্টেপ বাই স্টেপ আসছে। প্রথম কম্পিউটার আবিষ্কার হয়েছে কবে? চার্লস ব্যাবেজ সেই 1900 শতকে, 1800 কতর মধ্যে জানি কম্পিউটার আবিষ্কার করে। কম্পিউটার শুরুর দিকে কি জাস্ট গণনার জন্য ব্যবহৃত হইতো, তাই না? কম্পিউটারের মেইন কাজ কিন্তু ইনিশিয়ালি গণনাই ছিল, তারপর ওইটার উপর আস্তে 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 অনেক ফিচার অ্যাড হয়েছে, অনেক ফিচার অ্যাড হয়েছে। তো কম্পিউটার যখন আবিষ্কার হয় তখন থেকেই আসলে তুমি একটা কম্পিউটারের সাথে কিভাবে কমিউনিকেট করবা, যোগাযোগ করবা,
মানে প্রোগ্রামিং ভাষাগুলোর উৎপত্তি শুরু হয়। সর্বপ্রথম কম্পিউটারের সাথে যেভাবে কমিউনিকেট করা হইতো সেটা হচ্ছে মেশিন ভাষা বা 0 আর 1 দিয়ে। মানে সর্বপ্রথম একটা কম্পিউটার জাস্ট বানাইছো, এখন ও যেহেতু জাস্ট 0 আর 1 দিয়ে বুঝে কম্পিউটারটা, আমি ওর সাথে 0 আর 1 দিয়েই কমিউনিকেট করি না। তার মানে সর্বপ্রথম কম্পিউটারের সাথে যেভাবে কমিউনিকেট করা হয়েছে সেটা হচ্ছে 0 আর 1 দিয়ে। এখন 0 আর 1 দিয়ে যেই কোড লেখা হয় সেটাকে কি মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডটা বলে, তাই না? তাহলে আমাদের সর্বপ্রথম যেই প্রোগ্রামিং ভাষা সেটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ। সেটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা শুধুমাত্র এগুলো লেখার দরকার নাই, নোট করা আছে, তুমি জাস্ট বোঝো। 0 আর 1 দিয়ে ফার্স্টে লেখা হইতো, এটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতাম। তারপর মানুষজন আস্তে আস্তে বুঝলো যে 0 আর 1 দিয়ে কমিউনিকেট করা আসলে এত সহজ না। ইনিশিয়ালি তো কম্পিউটার শুধুমাত্র যোগ বিয়োগ মানে গুণ ভাগ এগুলোর জন্য হইতো। পরে যখন কম্পিউটারের কাজ বাড়তেছে, 0 আর 1 দিয়ে কমিউনিকেট করতে গেলে খবর হয়ে যাইতেছে। তারপর মানুষজন ওই প্রোগ্রামিং ভাষাটা আস্তে আস্তে আপগ্রেড করা শুরু করলো, যাতে করে আমাদের নিজেদের সুবিধা হয়। ঠিক আছে? তারপর সেকেন্ড জেনারেশনের ভাষা আসলো। সেকেন্ড জেনারেশনের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা মেশিন কোড না, এটা 0 আর 1 দিয়ে লেখা হয় না, এটা ইংরেজি দিয়ে লেখা হয়। এটার থেকে সহজ। তারপর এটাকে আরো সহজ করার জন্য তৃতীয় জেনারেশনের ভাষা আসছে, সেটাকে আরো সহজ করার জন্য চতুর্থ জেনারেশনের ভাষা। আস্তে আস্তে কি ইভলভ হচ্ছে, বিবর্তন হচ্ছে ভাষাটার, এমন ভাবে হচ্ছে যাতে আমাদের জন্য সুবিধা হয়। এবং সবার লাস্টে গিয়ে যেটা আসে সেটা হচ্ছে ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্ম। কম্পিউটার প্রোগ্রামিং যেই ল্যাঙ্গুয়েজ তার 5টা জেনারেশন আছে। আমরা এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো এখনই, তোলার দরকার নেই। তো আমাদের প্রথম জেনারেশন, এই জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ। তখন কম্পিউটার জাস্ট আবিষ্কার হয়েছে। এখন কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য আমরা জাস্ট 0 আর 1 ব্যবহার করে ওর সাথে কমিউনিকেট করব। ঠিক আছে? কম্পিউটারের মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলা হয়। এটা দেখি জাস্ট 0 আর 1 এই দুইটা দিয়ে আমরা কমিউনিকেট করি। আচ্ছা, কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তেছি, তো একটা বেসিক কম্পিউটার, একদম ফান্ডামেন্টাল, সবচেয়ে সহজ সরলতম যেই কম্পিউটার সেটার স্ট্রাকচারটা আমাদের দেখা উচিত। আমরা একটু দেখি। সবচেয়ে সহজ সিম্পলেস্ট যেই কম্পিউটার, ওই কম্পিউটারের আমরা স্ট্রাকচারটা দেখব। একটা সিম্পলেস্ট কম্পিউটার জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারে, আর কিচ্ছু না। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারে, আর কিচ্ছু না। তো সবচেয়ে সরল কম্পিউটার কি থাকবে? আমি এখানে একটা বক্স আঁকালাম, এদিকে একটা বক্স দিলাম, এই সাইডটায় আরেকটা বক্স দিলাম। এটা আঁকাও সবাই, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কম্পিউটারের মেইন স্ট্রাকচারটা। এই কম্পিউটারে আমরা ইনপুট দিব কিছু যন্ত্রের মাধ্যমে, ওগুলোকে ইনপুট ডিভাইস বলে। তোমরা কিবোর্ড মাউস এগুলো দিয়ে ইনপুট দাও না কম্পিউটারে, কিছু ইনপুট ডিভাইস আছে। এটা হচ্ছে আমাদের মেইন কম্পিউটার। ইনপুট দিবা, কম্পিউটারে ক্যালকুলেট হবে, আউটপুটটা কি সে কিছু আউটপুট ডিভাইসে দেখাবে। তো এখানে ধরো আমাদের সেই আউটপুটটা সে যেটা শো করবে। ঠিক আছে? তুমি ইনপুট দিচ্ছ, ভেতরে ক্যালকুলেশন হচ্ছে, আউটপুট দেখাচ্ছে। তো মেইন কাজটা ভেতরে হচ্ছে। আচ্ছা, এখন তুমি যে ইনপুট দিচ্ছ ওগুলা তো ওকে স্টোর করা লাগবে, নাহলে তো ভুলে যাবে, তাই না? স্টোর করা লাগবে, মনে রাখা লাগবে। ও মনে রাখার জন্য যেই জিনিসটা ব্যবহার করে সেটাকে বলা হয় মেমোরি। তো কম্পিউটারের একটা মেমোরি থাকে। এই হচ্ছে আমাদের কম্পিউটারের মেমোরি। মেমোরি কি দিয়ে তৈরি হয় তোমরা 3rd চ্যাপ্টারে পড়ছো, দেখবো। আচ্ছা, মেমোরিতে কি যেগুলা ইনপুট দিচ্ছ ওগুলা স্টোর হয়। এইবার তুমি যে ইনপুট দিছো ওগুলা তো ক্যালকুলেশন করা লাগবে, তাই না? এই যে ক্যালকুলেটরে চাপ দিছো 2 + 3, দুটো সংখ্যা যোগ করা লাগছে। এই যে যোগের কাজটা সে কে করবে? যোগের কাজটা যে করবে ওকে বলা হয় ALU, আলু। ALU, এটাকে প্রসেসরও বলতে পারো, আলু। এটার ফুল ফর্ম হচ্ছে
এই ফুল ফর্ম ভুলে গেছি, অ্যালজেব্রিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। এ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের কাজটা করে, ঠিক আছে। অ্যালজেব্রিক না অ্যালগরিদমিক কিছু একটা হবে, অ্যালজেব্রিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। সে দুইটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজকর্মগুলো করে। আর সবগুলাকে একসাথে কম্বাইন করার জন্য আরেকটা জিনিস থাকে, এটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। এটাকে কি বলে? কন্ট্রোল ইউনিট। এবার আমরা দেখি কাজগুলা কিভাবে হয়। তার আগে মেমোরি কি দিয়ে গঠিত হয়? তোমরা রেজিস্টার পড়ছো? আচ্ছা, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, সুন্দর, আমি ভুলে গেছিলাম। এটা হচ্ছে অ্যারিথমেটিক, দেখছো সর্বনাশ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। এটা আমরা নিজের হাতে বানাইছি। আমরা যখন কম্পিউটার সায়েন্সে পড়ি বুয়েটে থার্ড ইয়ারে আমাদের একটা কোর্স ছিল এই কম্পিউটার আর্কিটেকচারের উপর, কম্পিউটারের ডিজাইনের উপর। আমরা এই জিনিসটা নিজের হাতে বানাইছি, রাতের পর রাত মানে জায়গা থাকা লাগছে, এই অবস্থা। আমরা হলে বসে সব মানে এক একটা গ্রুপ থাকতো, 4 জনের একটা গ্রুপ, আমরা সব গ্রুপ মেম্বার মিলে 2-3 রাত জাগনা থেকে তারপরে এটা ডিজাইন করছিলাম। এটা যেই প্যারা দিছে, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। আচ্ছা, মেমোরি কি দিয়ে তৈরি হয়? তোমরা রেজিস্টার পড়ছো না? সবার লাস্টের ক্লাসে পড়াইছে। মেমোরি আসলে রেজিস্টার দিয়ে তৈরি। মেমোরিতে আসলে অনেকগুলা রেজিস্টার থাকে, অনেকগুলা, একটা দুইটা না, বিলিয়ন্স অফ বিলিয়ন্স কি থাকে? রেজিস্টার থাকে। তো আপাতত আমরা চিন্তা করি জাস্ট কয়েকটা রেজিস্টার আছে। আমাদের সবচেয়ে সিম্পলেস্ট তো এটা, ধরো আমরা 1920 সালে কম্পিউটার বানাইতেছি, এখানে অনেকগুলা রেজিস্টার আছে। আর ALU, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, এখানে কি আছে? যোগ বিয়োগ গুণ করার জন্য যা লাগে, ফুল অ্যাডার থাকতে পারে, বা ফুল অ্যাডারকে মডিফাই করে। তোমরা ফুল অ্যাডার পড়ছো না? দুইটা সংখ্যা যোগ করার, গুণ করারও এরকম আছে। তো ALU হচ্ছে এরকম একটা জিনিস যেখানে দুইটা সংখ্যা তুমি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারো। এই হচ্ছে আমাদের একটা সিম্পল কম্পিউটার। এটা কিভাবে কাজ করবে? তুমি ধরো দুইটা সংখ্যা যোগ করবা, 2 আর 3 যোগ করবা। তো এটা কিভাবে করবে? তুমি ইনপুটে ফার্স্টে 2 দিবা, এটা কন্ট্রোল ইউনিটের মাধ্যমে মেমোরিতে চলে যাবে, বুঝছো? মেমোরিতে গিয়ে কোনো একটা জায়গায় ধরো স্টোর হলো, 2 তো স্টোর হবে না, বাইনারিটা স্টোর হবে। তুমি ইনপুটও বাইনারি দিয়েই দিবা। এরপর তুমি কি করবা? 3টাও ইনপুট যাবে, ইনপুট গেল, ইনপুট গিয়ে সে ধরো এখানে থাকলো, মেমোরিতে স্টোর হইলো। তারপর তুমি যখনই প্লাসটা দিবা, প্লাস অপারেশনটা, তুমি 2 + 3 দিচ্ছ, ও প্লাসটা নিয়ে বুঝতে পারছো এখন এই দুইটা সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। তো কন্ট্রোল ইউনিটটা যেটা করবে, মেমোরি থেকে ওই দুইটা সংখ্যা এখান থেকে আনবে, এনে ALU-তে পাঠিয়ে দিবে। 2 আর 3 এখানে ঢুকলো, এই দুইটা সংখ্যা এবার এখানে যোগ হবে। যোগ হওয়ার পর সেটা আবার কন্ট্রোল ইউনিটের কাছে ব্যাক করবে, 3 আর 2 5, ঠিক আছে? কন্ট্রোল ইউনিট তারপর তাকে কি আউটপুটে পাঠিয়ে দিতে পারে, বা মেমোরিতেও স্টোর করে রাখতে পারে। কাহিনী বোঝা গেছে? দুটা সংখ্যার যোগের অপারেশনের জন্য কি হয়? তুমি ফার্স্টে দুটা সংখ্যা ইনপুট দিবা, এই দুটা সংখ্যা কম্পিউটার তার মেমোরিতে স্টোর করবে। যখনই সে বুঝবে যে প্লাস অপারেশন হচ্ছে, ওই দুটা সংখ্যাকে নিয়ে সে ALU-তে পাঠাবে। ALU-তে পাঠালে ক্যালকুলেট হয়ে দুটার যোগফল 5টা কন্ট্রোল ইউনিটের কাছে ব্যাক করবে, সে আউটপুটেও দিতে পারে, বা ধরো কোনো মেমোরির কোনো জায়গায় স্টোরও করে রাখতে পারে। এটা হচ্ছে একটা কম্পিউটারের বেসিক অপারেশন। সবাই কি বুঝছো? কন্ট্রোল ইউনিট কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? এই পুরাটাকে মিলে আসলে CPU বলতে পারো, বুঝছো? এই পুরাটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই পুরাটা মিলে। আচ্ছা, এবার এটা তো মেশিনের স্ট্রাকচার দেখা গেল। এবার আমরা এটার সাথে কমিউনিকেট করব মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমাদের ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এটা দিয়ে কিভাবে কমিউনিকেট করব? ধরো এটা একটা কমান্ড, একটা ইনস্ট্রাকশন, জাস্ট একটা ইনস্ট্রাকশন। কি ইনস্ট্রাকশন? দুইটা সংখ্যা যোগ করার ইনস্ট্রাকশন। লিখো না, জাস্ট দুইটা সংখ্যা যোগ করার ইনস্ট্রাকশন হচ্ছে এইটা। একটা প্রোগ্রাম কিন্তু জাস্ট এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে তৈরি হয় না,
এরকম কোটি কোটি ইনস্ট্রাকশন দিয়ে তৈরি হয়, লক্ষ লক্ষ ইনস্ট্রাকশন দিয়ে তৈরি হয়। এখানে আমাদের জাস্ট একটা ইনস্ট্রাকশন কি বলতেছে, এই ইনস্ট্রাকশনটা বলতেছে দুইটা সংখ্যা যোগ করা। দেখো এখানে তিনটা পার্ট আছে। প্রথম পার্টটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, আর এর পরেরটা হচ্ছে তৃতীয় পার্ট। এখন এই তিনটা পার্ট কি বোঝাচ্ছে আমি তোমাকে বলতেছি। প্রথম পার্টটা বোঝাচ্ছে একটা যোগ অপারেশন হবে, একটা যোগ অপারেশন হবে। কেমনে বোঝাচ্ছে? আমি এই যে কম্পিউটারটা, এটা এভাবেই ডিজাইন করছি, যদি পরপর অনেকগুলা শূন্য, এখানে কয়টা শূন্য, কই গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, পরপর যদি 8টা শূন্য হয় তাহলে এটা যোগ বুঝাবে। আমি এই কম্পিউটারটা এমন ভাবেই ডিজাইন করছি, যদি পরপর 8টা শূন্য আসে এটা বোঝাবে একটা যোগ হচ্ছে, এটা যোগ হচ্ছে। ঠিক আছে? তারপরেরটা, এইটা একটা রেজিস্টারের অ্যাড্রেস বোঝায়, মানে একটা সংখ্যা বোঝায়। এটা ধরো এই রেজিস্টারকে চিনায় দিচ্ছে যে এটা এটা। এর পরেরটা, এটাও আরেকটা রেজিস্টারের অ্যাড্রেস, আরেকটা রেজিস্টারের অ্যাড্রেস, মানে ওই যে মেমোরির একটা অ্যাড্রেস, এই যে এইটা, এই অ্যাড্রেসটা, এই যে এটা, এটার অ্যাড্রেস, এটার অ্যাড্রেস। তো এই কমান্ডটা দিয়ে বুঝাইতেছে আমাদের এই কমান্ডটা দিয়ে বোঝাচ্ছে যোগ করবা, কাকে কাকে যোগ করবা, এই অবস্থানটায়, এই রেজিস্টারে, এটা একটা সংখ্যা, বুঝছো? এখানে যেই সংখ্যাটা আছে আর এখানে যেই সংখ্যাটা আছে তাদের দুইজনের যোগফল, তাদের দুইজনের যোগফল। বোঝা গেছে? এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট মাথায় একটু সেট করো। আজকে আমরা জাস্ট বেসিকটা স্টার্ট করছি, এগুলো থেকে পরীক্ষায় জাস্ট এমসিকিউ আসবে, কিন্তু কনসেপ্টটা বোঝো, জাস্ট গল্পের মতো কনসেপ্টটা বোঝো। বুঝছো তো? তো মেশিন ল্যাঙ্গুয়েজে এটা একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা বোঝাচ্ছে দুইটা সংখ্যা যোগ করবে। এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই, লেখারও দরকার নেই, জাস্ট বোঝো। তো এটা দিয়ে ব্যাপারটা অনেক কঠিন না। যোগের জন্য এটা লিখতে হবে, এখন ধরো বিয়োগের জন্য এরকম আরেকটা কোড আছে 0000001, ধরো গুণের জন্য একটা কোড আছে, ভাগের জন্য একটা কোড আছে। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগের মতো সহজ অপারেশন করতে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যেতেছে না? আমাকে বলো, তাই তো? আচ্ছা, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে ফিজিবল না, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজ ফিজিবল না, কারণ বুঝতে পারতেছে অনেক কিছু করতে হইতেছে। এবং আরো একটা কাহিনী, এই যে এইটা 00000, এইটা যে যোগ বোঝায়, এটা কেমনে হইল? আমি এই মেশিনটাকে এমন ভাবে বানাইছি, যদি ইনপুটে 8টা শূন্য হয় সেটা বোঝাবে একটা যোগ অপারেশন। তার মানে এই কোডটা মেশিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল না, এক এক মেশিনের জন্য এক এক রকম হবে, এক এক মেশিনের জন্য এক এক রকম হবে, তাই তো? আচ্ছা, এটা বুঝলে আমরা এখন এই যে মেশিন কোড, এই মেশিন কোডের সুবিধাটা কি সেটা একটু দেখি। মেশিন কোডটা কি বোঝা গেছে? তুমি 0 আর 1 দিয়ে কম্পিউটারের সাথে কমিউনিকেট করবা, এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো আমরা দেখব। আগে সুবিধাটা দেখি। সুবিধা হচ্ছে তুমি কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করতেছো, তাই না? অন্য কিচ্ছু না। তুমি চাইনিজ ভাষা জানলে চাইনিজ মানুষটার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবা। এটাও এটা মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়, লেখার দরকার নেই। তারপর তুমি যেহেতু কম্পিউটারের ভাষায় লিখতেছো, তোমার কি কোনো ট্রান্সলেশন বা অনুবাদের দরকার হবে না? কোনো অনুবাদের দরকার হবে না। প্রথম দুইটা বোঝা গেছে। তারপর ধরো তুমি যদি মেশিন ভাষায় না লিখতা, তাহলে ফার্স্টে তোমাকে সেটাকে ট্রান্সলেট করতে হইতো, মানে অনুবাদ করতে হইতো, মেশিন কোডে কনভার্ট করে তারপর রান করতে হইতো। তাহলে মেমোরি অনেক বেশি লেগে যাইতো না? তোমাকে ট্রান্সলেট করার জন্য আরেকটা জিনিসের হেল্প নেওয়া লাগতো। এখানে কোনো ট্রান্সলেশন হচ্ছে না, সরাসরি রান হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কি আমাদের মেমোরিটাও কম লাগবে এবং অনেক ফাস্ট হবে, অনেক দ্রুত হবে, বুঝছো?
অনেক কম্পাইলার লাগবে না। হ্যাঁ, তো মেশিন কোড এখনো ইউজ করা হয় বিভিন্ন হার্ডওয়্যারের ছোট ছোট জিনিসপত্রে, এখনো মেশিন কোড ইউজ করা হয় যেখানে অনেক ফাস্ট জিনিসপত্র করা দরকার। বুঝে গেল? আচ্ছা, তো মেশিন কোডের অসুবিধাগুলোয় আসি। সুবিধা তো কয়েকটা ছিল, কিন্তু অসুবিধা বেশি। কি কি অসুবিধা? প্রথমত, এখানে শুধু 0 আর 1 দিয়ে ব্যবহার করা হয়, শুধু 0 আর 1। তাহলে এটা যদি কেউ শিখতে যায়, পারবে? ধরো আমি আর তুমি মেশিন কোড শিখতে গেছি, মেশিন ল্যাঙ্গুয়েজ শিখতে গেছি, জীবনেও পারবো না, জীবনেও না। মানে এটা শেখা অনেক কঠিন, এটা শেখা অনেক কঠিন। এবং এই ভাষায় তুমি যদি প্রোগ্রাম লেখো, তুমি যদি এক্সপার্ট প্রোগ্রামার না হও, তুমি কি এটা দেখে বুঝতেছো এটা কি করতেছে? হ্যাঁ, এটা বুঝাচ্ছে যোগ, দুইটা রেজিস্টারের অ্যাড্রেস দেওয়া আছে, ওই দুইটা রেজিস্টারে যেই দুইটা সংখ্যা থাকবে তাদের যোগফলটা আমাকে বের করতে বলছে। কাহিনী বুঝছো? এটা আসলে এই যে এই স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট। এই দুইটা রেজিস্টারের অ্যাড্রেস দেওয়া আছে ওখানে, এই দুইটা রেজিস্টারে যেই দুইটা সংখ্যা আছে 2 আর 3, তাদের যোগফল আমাকে বের করতে বলছে। তুমি কি সাধারণ মানুষ হয়ে জীবনেও বুঝবে এটা? না। তারপর এই প্রোগ্রামে তুমি যদি লেখো, ভুল হওয়ার সম্ভাবনা 100%। তুমি ভুল করবাই, একটা শূন্যর জায়গায় একটা 1 বসায় দিছো। যদি একবার ভুল হয়, তুমি চিন্তা করো, কিন্তু আমি 1 লাইন লিখছি, কম্পিউটার কোড 1 লাইনের হয় না। ফেসবুকের কোড কত লাইন একটু লিখে সার্চ দিও, গুগলে একটু সার্চ দিও, কিংবা গুগলের কোড কয় লাইন একটু লিখে সার্চ দিও। ধরো তুমি জাস্ট 2 পাতা লিখছো 0 আর 1 দিয়ে একটা প্রোগ্রাম, মনের ভুলে একটা 0 কি 1 বানাই দিছো, ওইটা খুঁজে বের করতে গেলে শেষ। ঠিক আছে? আচ্ছা, এগুলা গেল। সবচেয়ে বড় অসুবিধা, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, তুমি যদি একটা কম্পিউটারের জন্য লেখো, তাহলে সেটা ওই কম্পিউটারের জন্যই, অন্য কম্পিউটারের জন্য ব্যবহার করতে পারবা না। তুমি যদি একটা ডিভাইসের জন্য কোডটা লেখো, তাহলে ওই ডিভাইসটার জন্যই, ওই ডিভাইসটা বলতে ওই টাইপের ডিভাইস যারা আছে তাদের জন্যই, অন্য টাইপের ডিভাইসে তুমি ইউজ করতে পারবা না। কিরকম দেখাই? দেখো তো, আমাদের মেশিন কোডে প্রথম যেটা ছিল, এটা দিয়ে কি বোঝায়? যোগ করব না বিয়োগ করব? এটা কম্পিউটারটা কেমনে বুঝে? আমি কম্পিউটারটাকে এমন ভাবে বানাইছি, ডিজাইন করছি, যাতে করে এতগুলা 0 আসলে সে বুঝে যোগ। তার মানে কম্পিউটারের যে আর্কিটেকচার বা কম্পিউটারের যে গঠন, সেটার উপরে সে ডিপেন্ডেন্ট হয়ে গেল না, নির্ভর করতেছে না। তো অন্য আরেকটা কম্পিউটার যদি আমি একটু অন্যভাবে ডিজাইন করি, তাহলে ওটার জন্য কি এটা আর চালাইতে পারবা? না, না। ঠিক আছে? তাইলে এই মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে অনেক কঠিন, এটার অনেকগুলো অসুবিধা, যার মধ্যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এইটা। এক কম্পিউটারে লিখলে তুমি আরেক কম্পিউটারে চালাইতে পারবে না। তো এটা যেহেতু কঠিন, মানুষজন চেষ্টা করছে এটার থেকে সহজ কিছু একটা নিয়ে আসার জন্য। কারণ এত কঠিন থেকে ধূপ করেই তো অনেক সহজ জিনিস আসবে না, ধাপে ধাপে আসবে, ধাপে ধাপে আসবে। এর পরের যেই ভাষাটা আসে, সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা কি আমাদের কম্পিউটারের সেকেন্ড জেনারেশন। তাইলে অবশ্যই এটা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সহজ হবে, তাই তো? মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সহজ হবে, এটা আমি শিওর। তো অ্যাসেম্বলি ভাষায় যেটা করে, 0 আর 1 দিয়ে আর লেখা হয় না, ওগুলার পরিবর্তে আমরা কিছু স্পেসিফিক সংকেত ব্যবহার করি, আমরা কিছু স্পেসিফিক সংকেত ব্যবহার করি। ঠিক আছে? সংজ্ঞাটা দেওয়া আছে, বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে যে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। এটাকে সাংকেতিক ভাষাও বলে। এখন সংকেত কেমন আমি বুঝাচ্ছি, এটাকে সাংকেতিক ভাষাও বলে। ঠিক আছে? দেখো, মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা এরকম করছিলাম 0 0 0 0 3 4 5 6 7 8, তারপর এখানে কতগুলা 0 কতগুলা 0। এই 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 এতগুলা 0, এটা কি বোঝাচ্ছিল? একটা যোগ। তো আমরা এতগুলা 0 না দিয়ে এটাকে অ্যাসেম্বলি ভাষায় যেটা করি, অ্যাড মানে হচ্ছে যোগ করবা। স্মল লেটার দিয়েও লেখা যায়, ক্যাপিটাল লেটার দিয়েও লেখা যায়। অ্যাসেম্বলি ভাষার মধ্যে আবার অনেকগুলা ভাষা আছে, অ্যাসেম্বলি ভাষার মধ্যে অনেকগুলা টাইপ আছে। তো স্মল দিয়েও লেখা যায়, ক্যাপিটাল দিয়েও লেখা যায়। এরপরে আমরা কি দিব?
এরপরে আমরা কি দিব, খেয়াল করো, মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা দিয়েছিলাম এই দুইটা আসলে কি, দুইটা রেজিস্টারের অ্যাড্রেস, দুইটা রেজিস্টারের ঠিকানা, তাই না? বুঝো এই যে এই রেজিস্টারটা আর এই রেজিস্টারটা, এই দুইটা ঠিকানা দিছি, এই দুই ঠিকানায় যারা আছে তাদেরকে সে যোগ করবে, ঠিক আছে? এখন এই যে রেজিস্টার গুলা না, এগুলাকে বলে রেজিস্টার। তোমরা রেজিস্টার কাউন্টার পড়ছো। এই রেজিস্টারের ঠিকানা না হয়ে এই রেজিস্টার গুলার নামও দেওয়া যায়, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে। তো অ্যাসেম্বলি ভাষায় আমরা সরাসরি অ্যাড্রেসটা না দিয়ে কি করি, ওদের নামটা দিয়ে দিই। এরকম একটা রেজিস্টারের নাম EAX, আরেকটা হচ্ছে EBX। এটা অ্যাসেম্বলি ভাষার একটা ইনস্ট্রাকশন, একটা কমান্ড। এই কমান্ডটা কি বলতেছে, EAX এই রেজিস্টারটা, এখানে একটা সংখ্যা থাকতে পারে, এই রেজিস্টারটায় আর এই রেজিস্টারটায় যেই সংখ্যা আছে তাদের যোগফল তুমি আমাকে বের করে দাও। তো এটা জাস্ট একটা ইনস্ট্রাকশন। এখন প্রোগ্রাম তো নিশ্চয়ই একটা ইনস্ট্রাকশন না, এরকম লক্ষ লক্ষ ইনস্ট্রাকশনের সমন্বয়ে কি একটা প্রোগ্রাম তৈরি হয়। তাহলে এইটা কি 0-1 ওটার চেয়ে, যে 0-0-0 এটার চেয়ে সহজ, তাই না? আমাকে বলো, এটার থেকে সহজ হয়েছে? এখন সাধারণ মানুষ একটু হইলেও ধরতে পারবে, ঠিক আছে? আমাকে বলো, তাই না? ঠিক আছে, তাইলে অ্যাসেম্বলি ভাষায় একটু সহজ হইল, 0 আর 1 দিয়ে লেখা লাগতেছে না। একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা বলো তো? এই যে অ্যাসেম্বলি ভাষাটা তুমি লিখতেছো, এই ভাষা কি কম্পিউটার সরাসরি বুঝবে? না। এই যে এটা কম্পিউটার সরাসরি বুঝবে? কম্পিউটার তো শুধু 0 আর 1 বুঝে। তাহলে এটা কম্পিউটার সরাসরি বুঝবে না। এটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমার কি করতে হবে, এটাকে মেশিন ভাষায় কনভার্ট করতে হবে। কি দিয়ে কনভার্ট করব? কম্পাইলার লাগবে। অ্যাসেম্বলি ভাষাকে কনভার্ট করার জন্য যেই জিনিসটা লাগে সেটাকে অ্যাসেম্বলার বলা হয়। সেটাকে কি বলা হয়? অ্যাসেম্বলার। অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলে না, অ্যাসেম্বলার। বুঝছো? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট করার জন্য যেই জিনিসটা ব্যবহার করা হয়, এই জিনিসটা নিজেও না একটা প্রোগ্রাম, এই জিনিসটা নিজেও না একটা কম্পিউটার প্রোগ্রাম। যে জিনিসটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। আচ্ছা, এখন একটু মনোযোগ দাও। আমাদের অ্যাসেম্বলি ভাষায় এটা একটা ইনস্ট্রাকশন না? অ্যাসেম্বলি ভাষায় প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা স্ট্রাকচার থাকে। অ্যাসেম্বলি ভাষায় প্রত্যেকটা ইনস্ট্রাকশনের একটা স্ট্রাকচার থাকে। ওই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, তুইলো না, জাস্ট একটু মনোযোগ দাও। আজকে তোলার কিচ্ছু নাই, মনোযোগ দাও। অ্যাসেম্বলি ভাষায় প্রত্যেকটা নির্দেশ মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, প্রত্যেকটা কমান্ড, এক একটা লাইনে এক একটা কমান্ড দিচ্ছে। এই অনেকগুলা কমান্ডের সমন্বয়ে কি একটা প্রোগ্রাম গঠিত হয়। তো অ্যাসেম্বলি ভাষায় একটা কমান্ড, এটাতে সাধারণত 4টা পার্ট থাকতে পারে। প্রথমটা হচ্ছে লেবেল দিয়ে তারপর এখানে কোলন দিতে হয়। এই লেবেলটা কি? এটা অপশনাল। তোমরা রচনা লিখতে না, মনে আছে? রচনায় ভূমিকা, উপসংহার, এটার প্রয়োজনীয়তা, ওটার প্রয়োজনীয়তা, ওরকম নীল কালি দিয়ে কোলন দিতা না? কেন করতা? অর্গানাইজ করার জন্য, যাতে স্ট্রাকচারটা দেখতে সুন্দর লাগে। যদিও আমরা করতাম বেশি নাম্বার পাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, EAX এটা আসলে একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টারের নাম, এটাও একটা রেজিস্টারের নাম। এগুলো তোমাদের লাগবে না, এগুলো জাস্ট কনসেপ্ট দেখাচ্ছি। একটা রেজিস্টারের নাম, ঠিক আছে? আচ্ছা, তো এই লেবেল দিয়ে আমাদের কোডটা অর্গানাইজ করব, মানে সুন্দর করে স্ট্রাকচারালি সাজানো। কোড তো এক লাইনের হবে না। তুমি যদি অ্যাসেম্বলি দিয়ে কোড করো, দেখবা 50,000 60,000 লাইনের কোড। তো ওই কোডটাকে সুন্দর করে স্ট্রাকচার করার জন্য এই লেবেল ব্যবহার করা যেতে পারে। লেবেলের অন্য একটা কাজ আছে, ওগুলো আপাতত লাগতেছে না। তো এটা অপশনাল। তারপরেরটা হচ্ছে অপকোড। অপকোডটা কি? অপকোড হচ্ছে যে অপারেশনটা হবে সেটার কোড। অপকোড, যে অপারেশনটা, কি টাইপের অপারেশন হতে পারে? অনেক কিছু হতে পারে। আমরা আপাতত জাস্ট কয়েকটা দেখি। অ্যাড হতে পারে,
অ্যাড মানে হচ্ছে যোগ অপারেশনটা হবে, বিয়োগ হতে পারে, বিয়োগ হলে ইয়েটা কি সাবট্রাকশন, গুণ হলে এমইউএল মাল্টিপ্লিকেশন, ভাগ হলে ডিভ। এগুলো হচ্ছে অপকোড, এগুলো দিয়ে বোঝায় কোন অপারেশনটা হচ্ছে। এরকম না আরো অনেকগুলো অপারেশন হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে অপারেন্ডস। অপারেন্ডস মানে হচ্ছে এই যে অপারেশনটা তুমি করবা কাদের উপরে করবা, এই যে অপারেশনটা তুমি করবা, যোগ অপারেশন করবা, এটা কাদের উপরে করবা, ঠিক আছে। তো এখানে একটা অপারেন্ডসও থাকতে পারে, একাধিক অপারেন্ডসও থাকতে পারে। কিছু কিছু অপারেশন আছে যেগুলো জাস্ট একটা অপারেন্ডের উপরেই হয়। অপারেন্ড হচ্ছে যার উপরে অপারেশন করবা। খেয়াল করো খেয়াল করো, এ প্লাস বি, আমি একটু লিখি জাস্ট নর্মাল গণিতের এ প্লাস বি। এখানে এইটা হচ্ছে আমাদের অপারেশনটা, এটার অপকোড কি অ্যাড, আর এই যে এ আর বি এই দুইটা হচ্ছে অপারেন্ডস, এই দুইটা হচ্ছে অপারেন্ডস আমাদের নর্মাল ম্যাথমেটিক্সে। আর অ্যাসেম্বলি ভাষায় অপারেন্ডস হচ্ছে রেজিস্টার। রেজিস্টারেই তো ভ্যালুগুলো থাকবে। তুমি যদি কম্পিউটারের স্ট্রাকচারটা দেখো, তুমি যদি কম্পিউটারের স্ট্রাকচার দেখো, আমাদের এই রেজিস্টারগুলোতেই কি ইয়েগুলো থাকে না, যেগুলো যোগ করবা বা বিয়োগ করবা। তো এখানে অপারেন্ডে তুমি কি করবা, দুইটা রেজিস্টারের নাম দিয়ে দিবা। যদি দুইয়ের অধিক হয় সেটাও হতে পারে, বা একটা হতে পারে সেটাও হতে পারে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম, ঠিক আছে। এরপর সবার লাস্টে তুমি চাইলে কমেন্ট অ্যাড করতে পারো, এটাও অপশনাল। লেবেল আর কমেন্ট এই দুটো অপশনাল। কমেন্ট কেন অ্যাড করা যায়? কমেন্ট কোডের কোনো পার্ট না, কমেন্ট কোডের কোনো পার্ট না। তুমি একটা কোড লিখছো, একটা প্রোগ্রাম লিখছো, তুমি এক সপ্তাহ পরে যদি আসো তুমি নিজেই ভুলে যাবা যে এই লাইনটা কেন লিখছিলা। ওইটা এক্সপ্লেইন করার জন্য এখানে মানুষজন কমেন্ট লিখে রাখে। কাহিনী বুঝছো? ধরো আমি একটা প্রোগ্রাম লিখছি, একটা গেম। এখন প্রথম দিন আমি সব বুঝছি, ধরো একদিনে লিখে ফেলছি, আমি অনেক ট্যালেন্টেড। এক সপ্তাহ পরে আসলে আমি অর্ধেকটা কোড ভুলে যাব, 100% গ্যারান্টেড। যদি 2 মাস যায়, উপরওয়ালা বাদে ওই কোড কোন লাইনে কি আছে কেউ জানবে না, আমি নিজেও ভুলে যাব। তো এইটা যাতে না হয় আমরা পাশে কমেন্টও অ্যাড করে দিই। কমেন্টটা বোঝায় এই লাইনটা আসলে কি করতেছে, ঠিক আছে। তো অ্যাসেম্বলি লাইনের প্রত্যেকটা নির্দেশের কয়টা পার্ট থাকে? 4টা পার্ট থাকে। লেবেল, এটা অপশনাল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। বুঝছো? বুঝছো বুঝছো? HTML এ পড়ছো? HTML কিন্তু এক টাইপের কোড। এখন এগুলা কোনটা কি এখানে লেখা আছে। লেবেল, প্রোগ্রামের একটা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে হলে লেবেল ব্যবহৃত হয়। এরপর এটা হচ্ছে অপকোড। অপকোড মানে হচ্ছে অপারেশন কোড, তুমি কোন অপারেশনটা চাচ্ছ, যোগ বিয়োগ নাকি গুণ ভাগ। তারপর অপারেন্ড, অপারেন্ড হচ্ছে যার উপর তুমি কাজ করতে চাও। দুটা সংখ্যার উপরে, সংখ্যা কই থাকে? রেজিস্টারে থাকে। তারপর হচ্ছে কমেন্ট, তারপর হচ্ছে কমেন্ট। আশা করি পুরা ব্যাপারটা বুঝছো, আশা করি পুরা ব্যাপারটা বুঝছো, ঠিক আছে। অ্যাসেম্বলি ভাষার সুবিধা আমরা দেখি। অ্যাসেম্বলি ভাষার সুবিধা, প্রথমত এটা সহজে বোঝা যায়। আসলে সহজে বোঝা যায় না, এটা মেশিন ভাষা থেকে সহজে বোঝা যায়। বুঝছো? এটা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সহজে বোঝা যায়, কিন্তু আসলে সহজে বোঝা যায় না, আসলে অনেক কঠিন। তোমার কাছে সহজ মনে হচ্ছে, এটা দেখে সহজ মনে হচ্ছে, এক লাইন দেখে সহজ মনে হচ্ছে। যখন 500-600 লাইন হবে, আমরা নিজেরা লিখছি, আমি বুয়েটে থাকতে লিখছি, তখন মাথার চুল একদম ছিঁড়ে যাবে, মানে একটা ভুল ধরতে খবর হয়ে যায়। বাট মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সহজ, ঠিক আছে। যান্ত্রিক ভাষা থেকে তুলনামূলক সহজ, ঠিক আছে। তাহলে এই ভাষায় তুমি যদি প্রোগ্রাম লেখো, তাহলে মেশিন ভাষার থেকে কম শ্রম লাগবে, কম সময় লাগবে, তাই না? প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায় মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে, মানে প্রথম জেনারেশন থেকে সহজে পরিবর্তন করা যায়। আমরা দেখব যত জেনারেশন বাড়তে থাকবে আস্তে আস্তে সহজ হইতে থাকবে, সবকিছুই সহজ হইতে থাকবে। ওকে, এরপরেরটা, প্রোগ্রামে যদি এরর হয় সেটা খুঁজে বের করা বা ডিবাগিং মেশিন ভাষার থেকে সহজ। আসলে সহজ না, কঠিন আছে, কিন্তু মেশিন ভাষার থেকে সহজ। বুঝছো? আগেরটা থেকে সহজ, আগেরটা থেকে সহজ। এবার আসি অসুবিধা কোথায়, এবার আসি অসুবিধা কোথায়।
ঠিক আছে, দুইটা বড় বড় অসুবিধা আছে, দুইটা না আসলে একটা বড় বড় অসুবিধা, একটা বড় অসুবিধা। মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধাটা কি ছিল? মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধাটা কি ছিল? তুমি যদি একটা কম্পিউটারের জন্য লেখো, একটা যন্ত্রের জন্য লেখো, সেটা অন্য যন্ত্রে ব্যবহার করতে পারবে না। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে এই অসুবিধাটা থেকে যায়, এই অসুবিধাটা থেকে যায়, তাই না? দেখো তো, আমরা যখন অ্যাসেম্বলি ভাষায় লিখি, লেভেল নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা অপশনাল, এটা জাস্ট একটা মানে একটা কোডকে তুমি চিহ্নিত করতেছো, এই পার্টটা এখান থেকে শুরু হয়েছে এরকম। এই যে অপারেন্টস, এই অপারেন্টস গুলো আসলে কারা আমাকে বলো তো? এগুলো কিন্তু সরাসরি সংখ্যা না, 2 আর 3 হ্যাঁ তুমি বসাইতে পারবে না। এগুলো হচ্ছে রেজিস্টার, ওই দুইটা সংখ্যা যেখানে আছে, ওই দুইটা সংখ্যা যেখানে আছে, ওই দুইটা রেজিস্টারের ঠিকানা, রেজিস্টারের নাম, রেজিস্টারের নাম, তাই না? খেয়াল করে যে EAX আর EBX, এটা কি? এই দুইটা কি? দুইটা রেজিস্টারের নাম, দুইটা রেজিস্টারের নাম। দুইটা রেজিস্টার কারা কারা আমাকে বলো তো? আমি যদি কম্পিউটারের স্ট্রাকচারটাই চলে যাই, আমি যদি কম্পিউটারের স্ট্রাকচারটাই চলে যাই, এই যে এই দুইটা রেজিস্টার, এখন এটার নাম EAX দিলাম, এটার নাম EBX দিলাম, কম্পিউটারটা আমি যদি একটু চেঞ্জ করে দিই, ভেতরের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিলাম, আমি নাম EAX আর EBX দিলাম না, দিতেই পারি। তাইলে এই কোড তুমি যদি এই কম্পিউটারের জন্য লেখো, অন্য কম্পিউটারে কি চালাইতে পারবা? এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। মেশিন ভাষায় এই অসুবিধাটা ছিল, অ্যাসেম্বলি ভাষায়ও থেকে গেছে। কারণ কি? তুমি রেজিস্টারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছো। রেজিস্টারের উপরে ডিপেন্ডেন্ট মানে কম্পিউটারের ভিতরে কি আছে ওটা তোমার জানা লাগবে। অসুবিধাটা দেখো, এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তুমি এক কম্পিউটারের জন্য লিখলে সেটা অন্য কম্পিউটারে লিখতে পারবা না, মানে চালাইতে পারবে না। তার মানে এটা যন্ত্র নির্ভর ভাষা, যন্ত্র নির্ভর ভাষা। বোঝা গেছে? বলো তো। ঠিক আছে, এরপরেরটা, যেহেতু যন্ত্র নির্ভর ভাষা, তাহলে এটা রচনা করার জন্য অবশ্যই তোমার কি মেশিন সম্পর্কে ধারণা থাকা লাগবে। তুমি যেই কম্পিউটারের জন্য কোডটা লিখতেছো, ওটার রেজিস্টারগুলোর নাম কি, ওগুলা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে না? এন্ড থার্ড যেটা, এটা কিন্তু কম্পিউটার সরাসরি চালাইতে পারে না। এটা সরাসরি চালাইতে পারে আমাকে বলো তো? এই যে অ্যাসেম্বলি কোড যেটা তুমি লিখলা অ্যাসেম্বলি ভাষায়, সেটা কি কম্পিউটার সরাসরি চালাইতে পারে? না, এটাকে মেশিন ভাষায় কনভার্ট করে নিতে হয়। তো মেশিন ভাষায় কনভার্ট করার জন্য মেশিন কোড বা অবজেক্ট কোডও বলে, মেশিন কোড বা অবজেক্ট কোডে কনভার্ট করার জন্য তোমার কি একটা অনুবাদক দরকার হয় না? সেই অনুবাদকটা হচ্ছে অ্যাসেম্বলার, সেই অনুবাদকটা হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? সেই অনুবাদকটা হচ্ছে অ্যাসেম্বলার। এখন এই অনুবাদটা চালাইতে গেলে তো তোমার কিছু সময় নষ্ট হবে, কিছু এক্সট্রা মেমোরির দরকার হবে। কারণ এই যে অ্যাসেম্বলার, ওটা নিজেও একটা প্রোগ্রাম, এই বেচারা নিজেও একটা প্রোগ্রাম। ওর কাজ হচ্ছে অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে কনভার্ট করা, ওই যে অ্যাডকে রিপ্লেস করে অনেকগুলা জিরো বসাবে, এই কাজগুলা, ঠিক আছে? তো অ্যাসেম্বলার চালাতে গেলে তোমার কিছু এক্সট্রা সময় নষ্ট হবে, মেমোরি নষ্ট হবে। তার মানে অ্যাসেম্বলি কোডটা মেশিন কোড থেকে স্লো না? আমাকে বলো তো, অ্যাসেম্বলি কোডটা তাহলে অবশ্যই মেশিন কোড থেকে স্লো হবে, কারণ এটা তো সরাসরি যাচ্ছে না, এটা প্রথমে অনুবাদ হচ্ছে, তারপর যাচ্ছে, তারপর যাচ্ছে, ঠিক আছে? অ্যাসেম্বলার এটা নিজেও একটা প্রোগ্রাম। এটা কোন ভাষায় লেখা? এটা অনেক ভাষায় লেখা যায়, এটা অনেক ভাষায় লেখা যায়। আচ্ছা, তোমরা তোমরা জানো মানুষজন যে চাঁদে গেছিল, আসলে গেছিল না, এটা গুজব, আসলে গেছিল না গুজব? আচ্ছা, আমরা যতটুকু জানি ওটা নিয়েই বলি। 1969 সালে বাংলাদেশ, মানে বাংলাদেশ না সরি, মানুষ চাঁদে যায়। 1969 সালে তো বাংলাদেশ ছিল না। এখন চাঁদে গেছিল যেই নভোযান দিয়ে, অ্যাপোলো, তাই না? অ্যাপোলো 11, তোমাদের মনে আছে নিশ্চয়ই, অ্যাপোলো 11, এইটা দিয়ে মানুষ চাঁদে যায়, মানুষ চাঁদে গেছিল। এখন ওই অ্যাপোলো 11কে সহায়তা করার জন্য একটা কম্পিউটারের মতো মেশিন দেওয়া হয়,
যেটাকে বলা হয় অ্যাপোলো গাইডেন্স কম্পিউটার, যেটা নাম ছিল আর কি অ্যাপোলো গাইডেন্স কম্পিউটার। এই কম্পিউটারের কাজ কি ছিল? অনেক কিছু। ধরো বাইরের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ওই টেম্পারেচার অনুযায়ী ভেতরের টেম্পারেচারকে সে সেট করে দিবে। ধরো থার্মোমিটার বাইরে লাগানো ছিল, ওইটার টেম্পারেচার সে কি মনিটর করতো, যখনই একটা সার্টেন টেম্পারেচার ক্রস করবে সে ভেতরের তাপমাত্রা ওভাবে কি রেগুলেট করতো। ঠিক আছে? তো ওই কম্পিউটারটা চালানোর জন্য একটা প্রোগ্রাম লেখা হয়। সেই প্রোগ্রামটা অ্যাসেম্বলি ভাষায় লেখা হয় 1969 সালে, কিন্তু অনেক আগে, 1969 সালে। সেখানে প্রায় 1,45,000 লাইনের মতো কোড ছিল। এবং এই প্রোগ্রামটা লেখার নেতৃত্বে যিনি ছিল, ইনি হচ্ছে এই নারী, ওনার নাম হচ্ছে ভুলে গেছি, মার্গারেট উইলিয়াম মনে হয়, মার্গারেট উইলিয়াম। বুঝছো? প্রোগ্রামিং শিখলে কি ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করা যাবে? হ্যাঁ যাবে, যদি তুমি ওই লেভেলে যাইতে পারো। ঠিক আছে? এই যে দেখছো না, ওনার দেখো সামনে অনেকগুলা বই না, আসলে উনি যে 1,45,000 লাইনের কোড লিখছিল, ওই কোডগুলো এখানে লেখা আছে এই খাতায়। দেখছো? এটা কিন্তু 1969 সালে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়েই কি করে ফেলছে, মানুষজন চাঁদে চলে গেছে। আচ্ছা, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সমস্যা কোথায়? সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তুমি যদি একটা কম্পিউটারের জন্য লেখো, সেটা অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। তো এই সমস্যা দূর করার জন্য আমাদের উচ্চতর ভাষা, আগের যে দুটো আছে না, এগুলাকে নর্মালি লো লেভেল ভাষা বলা হয়। ঠিক আছে? আমাদের আগের যে দুটা ভাষা ছিল, মেশিন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুটাকে লো লেভেল ভাষা বলা হয়, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে শিফট করলাম। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কেমন? এটা অনেকটা মানুষের ভাষার মতো, ইংরেজি ভাষার মতো, এবং কম্পিউটারের উপরে ডিপেন্ডেন্সি নাই। মানে তুমি একটা প্রোগ্রাম লিখলে সেটা সব কম্পিউটারে চালাইতে পারবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নাহলে তুমি একটা গেম বানাইছো, এই গেম যদি খালি তোমার কম্পিউটারেই খেলা যায় তাহলে হইলো, তুমি বেচতে পারবা না তো কারোর কাছে। গেম বেচে কিন্তু মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, তাই না? তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলার মেইন সুবিধাটা হচ্ছে এটা কম্পিউটারের উপরে ডিপেন্ডেন্ট না। তো এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরা মূলত থার্ড জেনারেশন থেকে শুরু হয়েছে। আমাদের যেই থার্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন অ্যাসেম্বলি, থার্ড জেনারেশন থেকে আমাদের এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো শুরু হয়। এগুলোর বৈশিষ্ট্য কি? অনেকটা ইংরেজি ভাষার মতো। এই প্রোগ্রামিং ভাষা যন্ত্র নির্ভর না, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমাদের অ্যাসেম্বলি আর মেশিন কোড যন্ত্রের উপরে ডিপেন্ড করতো। আমরা রেজিস্টারের নাম পর্যন্ত লিখে দিতাম বা রেজিস্টারের ঠিকানা লিখে দিতাম, তাই না? কিন্তু এখানে এগুলা লাগবে না। আচ্ছা, এটা মানুষের জন্য বোঝা খুব সহজ, আমাদের জন্য বোঝা খুব সহজ, কিন্তু কম্পিউটার বাবাজি তো আর বুঝবে না, ও তো খালি 0 আর 1 বুঝে। কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্মের ভাষা, বুঝছো? বলেই দিছি। তো কম্পিউটার যেহেতু সরাসরি বুঝতে পারে না, তার মানে ওকে বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? এই ভাষায় লেখা প্রোগ্রামকে ফার্স্টে ট্রান্সলেট করতে হবে কোথায়? মেশিন ভাষায় 0 আর 1 দিয়ে। তো এই যে তৃতীয় প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজগুলা, এখানে অনেকগুলা নাম দেওয়া আছে, এগুলো এখনো ব্যবহার করা হয়। সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এই ল্যাঙ্গুয়েজগুলা অনেক আগে আবিষ্কৃত হয়েছে, কিন্তু এখনো এগুলোর আপডেটেড ভার্সনগুলো এখনো ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তোমরা এই যে ওয়েব অ্যাপে ক্লাস করতেছো বা ফেসবুকে ক্লাস করতেছো, সেটাও আসলে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, পাইথন, জাভাস্ক্রিপ্ট, ওগুলোর একটা ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা। আমি যদি আমাদের সাথে কমিউনিকেট করতেছি ফেসবুক লাইভ ক্লাস, ওগুলোও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই লেখা সবকিছু। ঠিক আছে? আচ্ছা, এবার এই উচ্চতর বা থার্ড জেনারেশন, এটা হচ্ছে আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ।
এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজই আমরা শিখবো এই চ্যাপ্টারে। সি প্রোগ্রাম শিখবো না, সি প্রোগ্রামিং শিখবো। এটা একটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলাই এখন চলতেছে, থার্ড জেন আর ফোর্থ জেনারেশন। আচ্ছা, সুবিধা কি কি আছে তুমি দেখলেই বুঝতে পারবা। উচ্চতরের ভাষা, প্রোগ্রামার মানে হচ্ছে যে প্রোগ্রামগুলো লেখে, তুমি আমি সবাই যারা প্রোগ্রাম লেখি তারাই কি প্রোগ্রামার। উচ্চতর ভাষাগুলো প্রোগ্রামার বান্ধব, অর্থাৎ প্রোগ্রাম মানে আমি তুমি সহজে বুঝতে পারবো, সহজে প্রোগ্রামগুলো লিখতে পারবো, ঠিক আছে। যেহেতু আমাদের ইংরেজি ভাষার মতোই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই কমে যায়। তুমি ইংরেজি দিয়ে খুব সুন্দর করে কমান্ড টমান্ড লিখতে পারবা। তারপর এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরে স্ট্রাকচার কেমন ওইটা আমার জানার দরকার নাই, যেটা আগের দুইটাই জানার দরকার ছিল। মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ভাষায় আমাদের রেজিস্টারের ঠিকানা পর্যন্ত জানতে হইতো, নাম পর্যন্ত জানতে হইতো। তার মানে একটা কম্পিউটারের অভ্যন্তরে কি আছে এটা আমাদের জানা লাগতো আগের দুইটা জেনারেশনে, ফার্স্ট আর সেকেন্ড জেনারেশনের ভাষায়। কিন্তু থার্ড জেনারেশনের ভাষায় কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানা থাকা লাগে না। তার মানে আমি তুমি সবাই কি কোড করতে পারবো। ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন দিয়ে কোড করতে হলে তোমাকে একজন পিওর কম্পিউটার সায়েন্টিস্ট হওয়া লাগবে, নাহলে তো তুমি কম্পিউটারের ভিতরে কি আছে বুঝবাই না। এখান থেকে যে কেউই, থার্ড জেনারেশন থেকে যে কেউই কি কোড করতে পারবে। সবচেয়ে বড় সুবিধা, তোমার যেহেতু ইন্টারনাল স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করতেছে না প্রোগ্রামটা, তার মানে তুমি যদি এক কম্পিউটারের জন্য লেখো সেটা আরেক কম্পিউটারেও ব্যবহার করতে পারবা। এগুলা জাস্ট রিডিং দিয়ে দিবা, মুখস্থ করার দরকার নাই। রিডিং দিবা, ভাইয়া বুঝাইছে, বানায় লিখে দিবা পরীক্ষার খাতায়, ঠিক আছে, বানায় লিখে দিবা। এবার আসো, এই যে উচ্চতর ভাষা যেগুলো আছে এগুলার অসুবিধা কোথায়, এগুলার অসুবিধাটা কোথায়? প্রথম যে অসুবিধা, তুমি তো এটা দিয়ে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে না, তাই না? তুমি একটা চাইনিজের সাথে বাংলা দিয়ে তো সরাসরি যোগাযোগ করতে পারবে না, মিডল ম্যানের থ্রুতে যাইতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রথম অসুবিধা। তারপর অনুবাদক প্রোগ্রামের দরকার হয়, বুঝছো? অনুবাদক প্রোগ্রামের দরকার হয়, ঠিক আছে। তুমি কম্পিউটারকে বোঝানোর জন্য একটা অনুবাদক দিয়ে তোমার যে প্রোগ্রাম, লেখা প্রোগ্রাম, সেটাকে কি মেশিন কোডে কনভার্ট করবা, ঠিক আছে। তো এখানে আরেকটা প্রোগ্রামের দরকার হচ্ছে ওই অনুবাদক প্রোগ্রাম। তার মানে এটা কম্পিউটারে রান হইতে অবশ্যই বেশি সময় লাগবে, কারণ ফার্স্টে তো সরাসরি রান হচ্ছে না, একবার ট্রান্সলেট হচ্ছে তারপরে গিয়ে রান হচ্ছে। তার মানে এই ভাষায় লেখা প্রোগ্রামগুলো একটু স্লো হয়, ঠিক আছে। অ্যান্ড মেমোরিও বেশি লাগে, কারণ সোর্স কোড থেকে মেশিন কোড বানাবে না। সোর্স কোড থেকে মেশিন কোড বানাবে কে? বানাবে একটা প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম। ও নিজেও তো প্রোগ্রাম, ওর নিজেরও তো রান হওয়া লাগবে, তাই না? তোমরা কম্পিউটার তো নিশ্চয়ই দেখো, 2-3টা গুগল ক্রোম খুললে মেমোরি অনেক বেড়ে যায় না? তুমি আলাদা একটা এক্সট্রা প্রোগ্রাম রান করতেছো, তাহলে কি আমাদের মেমোরিটাও বেশি লাগবে। বাট এগুলো কোনো অসুবিধা না। আমাদের এখনকার যে কম্পিউটারগুলো আছে এগুলার মেমোরি, তারপর স্পিড অনেক বেশি, সো এগুলো আসলে কোনো অসুবিধাই না। কিন্তু আমাদের মারাত্মক একটা সুবিধা হয়েছে, আমি একটা কম্পিউটারের জন্য লিখলে সেটা দুনিয়ার সব কম্পিউটারে চালাতে পারবো। এটাই হচ্ছে আমাদের মেইন। বোঝা গেল? তো আমরা এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো নিয়েই পড়াশোনা করব। এরপর এগুলার থেকে আরেকটু আপডেটেড যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হয় ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এগুলো একটু মনে রাখো। 1GL এটা মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন, 2GL এটা মানে হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 3GL এটা মানে কি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 4GL মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 5GL মানে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলা মানুষের ভাষার আরেকটু কাছাকাছি, বুঝছো? ফোর্থ জেনারেশন যে ল্যাঙ্গুয়েজগুলা সেগুলো থার্ড জেনারেশন থেকেও সহজ, সেগুলো মানুষের ভাষার আরও কাছাকাছি। তো এগুলা কোন কাজে ব্যবহার করা হয়? এগুলা ব্যবহার করা হয় ডেটাবেজের কাজে। ডেটাবেজ কি বুঝাচ্ছি। তোমরা সবাই 6,000 মানুষজন এই কোর্সটায় ভর্তি হয়েছে। তোমরা ভর্তি হওয়ার সময় তোমাদের নাম,
ফোন নাম্বার এগুলা দিয়ে দিছো না? দিছো তো। তো এগুলা আমাদের কোথাও স্টোর করা লাগছে না? একটা টেবিল বানায় ওই টেবিলে সারিতে তোমার নাম, কলেজ, ফোন এগুলা স্টোর করা লাগছে না? তো এরকম 5,000 মানুষের ডেটা আমাদের কাছে আছে না? একটা বিশাল টেবিল না? ওই টেবিলটাকেই বলা হয় একটা ডেটাবেস। ওই ডেটাবেসের উপর বিভিন্ন অপারেশন করা যায় এই 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং খুব সহজে। ধরো তুমি যদি আমাকে তোমার নাম্বার দিয়ে দাও, আমি জাস্ট একটা লাইন লিখে খুঁজে বের করে ফেলতে পারবো তুমি কে, তোমার ডিটেলস কি। বা একটা লাইন লিখেই আমি খুঁজে বের করতে পারবো এই যে স্টুডেন্ট যারা আছে, এই স্টুডেন্টগুলোর মধ্যে সাকিব নামের কয়জন আছে। বুঝছো? এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এগুলো আরো সহজ, 3rd জেনারেশন থেকেও সহজ, 3rd জেনারেশন থেকেও সহজ। এগুলা মূলত ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডেটাবেস থেকে বিভিন্ন তথ্য নেওয়ার জন্য। খুবই বহুল ব্যবহৃত, খুবই বহুল ব্যবহৃত। তোমরা যে এই ওয়েব অ্যাপটা চালাই দিছো, হ্যাঁ, এখানে এগুলো অনেক অনেক ব্যবহার করা হয়েছে। তো এক্সাম্পল হচ্ছে এসকিউএল এবং এটার সাথে রিলেটেড যত আছে, এসকিউএল, এটাকে সিকিউএল বলে, মাই এসকিউএল, হাবিজাবি, যারা যারা আছে। বুঝতে পারলাম? তো আমাদের এখনকার বর্তমান যুগে 3GL আর 4GL এই দুইটা সবচেয়ে বেশি চলে, এই দুইটা সবচেয়ে বেশি চলে। এর পরের জেনারেশন এটা হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এইখানে মানুষজন চাইছিল, একটু দাঁড়া, এইখানে মানুষজন চাইছিল এমন একটা ল্যাঙ্গুয়েজ বানাবে যেখানে জাস্ট কিছু তথ্য দিয়ে দিলেই সে বাকি কাজ করে ফেলবে, তোমার কোনো কোডই করা লাগবে না। বুঝছো? কিছু তথ্য, কিছু শর্ত, ধরো তুমি একটা প্রোগ্রাম লিখবা, ওই প্রোগ্রামের কিছু শর্ত জাস্ট দিয়ে দিবা, বাকি কাজ ও অটোমেটিক্যালি করে নিবে। 5th জেনারেশনের ল্যাঙ্গুয়েজ মানে আরো সহজ করতে চাইছিল মানুষের জন্য, আমাদের জন্য আরো সহজ করতে চাইছিল, কিন্তু এটা আসলে পুরোপুরি সফল হয় নাই। সো এটা আসলে ব্যবহারও করা হয় না। এখন আমরা চাইছিলাম বেশি সহজ করে ফেলতে, কিন্তু পরবর্তীতে আর সাকসেসফুল হয় নাই, এই জন্য আমরা এটার ব্যবহারই করি না। এটার কিছু এক্সাম্পল হচ্ছে প্রোলগ, লিস্প, মার্কারি। আচ্ছা, 3rd জেনারেশনের আরেকটা এক্সাম্পল হচ্ছে, 4th জেনারেশনের আরেকটা এক্সাম্পল হচ্ছে ম্যাটল্যাব। তোমার নাম শুনে থাকতে পারো, ম্যাটল্যাব এসকিউএল। বলো বলো সবাই কি বুঝছো? 5th জেনারেশন পর্যন্ত গেল। এবার আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলো কম্পিউটার বুঝে না? কম্পিউটার বুঝে না। আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা যেই কোডটা, সেটাকে বলা হয় সোর্স কোড, সেটাকে বলা হয় সোর্স কোড বা সোর্স ফাইল। ঠিক আছে? এটা কম্পিউটার বোঝে না, এটা আমরা বুঝি। এটা কম্পিউটারে রান করতে হলে অবশ্যই কম্পিউটার বোঝে এমন একটা ভাষায় কনভার্ট করতে হবে, বা মেশিন করে ট্রান্সলেট করতে হবে। এই কাজটা যেই বেচারা করে, সেই হচ্ছে আমাদের মাঝখানের এই জিনিসটা, ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম। ও নিজেও একটা প্রোগ্রাম। ওর কাজ হচ্ছে এটারে ধরে 0 আর 1 কনভার্ট করো। বুঝছো? এখন এই যে ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম আসলে 3 ধরনের। এই ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের। প্রথমটা হচ্ছে অ্যাসেম্বলার, আমরা শিখে আসছি। অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাকে মেশিন কোডে কনভার্ট করে। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন কোডে কনভার্ট করে। মানে 2nd জেনারেশন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেগুলাকে মেশিন কোডে বা 1st জেনারেশন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ওর অন্য কোনো কাজ নাই। কম্পাইলার আর ইন্টারপ্রেটার ওরা যেটা করে, বাকি যেই জেনারেশনগুলো আছে 3rd, 4th, 5th, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে মেশিন কোডে কনভার্ট করে। এই দুইটা। এখন এই দুইটার পার্থক্য কি আমরা আসতেছি, বুঝছো? এই দুইটার কাজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে কনভার্ট করা, আর এটার কাজ কি? অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে কনভার্ট করা।
ঠিক আছে, তো অ্যাসেম্বলারের কাজ এখানে দেওয়া আছে, বুঝতে পারতেছি যে এটা একটা অ্যাসেম্বলি কোড। মানে অ্যাসেম্বলার কি করবে, এটার কারেসপন্ডিং যে মেশিন কোডের কমান্ডটা আছে, এটার কারেসপন্ডিং যে মেশিন কোডের কমান্ড, ধরো 1 অ্যাডের পরিবর্তে আছে হচ্ছে 0, 8টা 0, 4 5 6 7 8 কনভার্ট করে দিবে। EX এটার পরিবর্তে একটা অ্যাড্রেস বসাবে, এটার পরিবর্তে একটা অ্যাড্রেস বসাবে। এটাই অ্যাসেম্বলারের কাজ। একটা কমান্ড করছে, একটা না, সে ধরে ধরে সবগুলাকে করে ফেলবে। বলো বুঝছো? বুঝছো, ঠিক আছে। অ্যাসেম্বলার সম্পর্কে সুন্দর করে এখানে লেখা আছে। তোমাদের বই আসলে পড়ার দরকার নেই, বই পড়তে পারো পরে, বাট স্লাইডটা একবার রিভিশন দিবা, তাহলেই হবে। এগুলা লেখার কিছু নাই, স্লাইডটা একবার রিভিশন দিবা, পুরা তথ্যটা মাথায় ঢুকে যাবে ক্যাচ করে। তো অ্যাসেম্বলার দেখা গেল। এবার আসো কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কম্পাইলার আর ইন্টারপ্রেটার, ধরো আমি বাংলাদেশি, তুমি চাইনিজ, কথার কথা, আমি বাংলাদেশি তুমি চাইনিজ, আমি বললে তো তুমি বুঝবা না। এই কলমটা ধরো একজন ইন্টারপ্রেটার, কলমটা না, এই বোতলটা, ও ধরো একজন ইন্টারপ্রেটার, ও চাইনিজও জানে বাংলাও জানে, ও চাইনিজও জানে বাংলাও জানে। এখন আমি কথা বলবো, ও ট্রান্সলেট করে সেটা তোমাকে দিবে। দুইভাবে করতে পারে না, একভাবে এরকম হতে পারে, আমি আমার পুরা কথা শেষ করলাম, তারপর সে পুরাটা চাইনিজে বলল, এটা একটা ওয়ে। আবার এরকম হতে পারে, আমি এক লাইন বললাম, ও ট্রান্সলেট করলো, তারপর আবার আমি এক লাইন বললাম, ও ট্রান্সলেট করলো, তারপর আবার আমি বললাম, ও ট্রান্সলেট করলো। এই দুইভাবেই তো হতে পারে, হয় আমি পুরাটা বলার পরে সে একবারে ট্রান্সলেট করে দিবে, অথবা এক লাইন পরপর, এক লাইন পরপর। এই দুইভাবেই তো হতে পারে, তাই না? যদি এরকম হয় সে পুরাটা একবারেই ট্রান্সলেট করে দিছে, পুরাটা একবারেই ট্রান্সলেট করে দিছে, সেক্ষেত্রে সেটাকে বলা হবে কম্পাইলার। আর সে যদি লাইন বাই লাইন ট্রান্সলেট করে, তাহলে সেটাকে বলে ইন্টারপ্রেটার। আমরা এক্সাম্পল দেখতেছি। তো প্রথমত কম্পাইলার, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কি লেখা আছে হিজিবিজি আমরা শিখবো আপাতত। এটা এই প্রোগ্রামটা কি করে জানো? তোমার স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখে। হ্যাঁ, এটা সি ভাষায় লেখা একটা প্রোগ্রাম। কি লেখা আছে আজগুবি জিনিসপত্র আমরা শিখবো, কিন্তু এটা কি একটা মেশিন কোড না? এটা মেশিন কোড না, এটা হাই লেভেল কোড না। খেয়াল করো, তুমি দেখে কিন্তু অনেকটা বুঝতে পারতেছো। প্রিন্ট এফ মানে কিছু একটা প্রিন্ট করবে, হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করার কথা, তারপর রিটার্ন 0, এটা আমি কিছুটা বুঝতে পারতেছি, কিন্তু মেশিন তো এটা বুঝতে পারবে না। তো এই জিনিসটাকে ট্রান্সলেট করতে হবে। পুরা কোডটাকে একেবারে যদি ট্রান্সলেট করে ফেলে যেই বেচারা, সেটাকে বলে কম্পাইলার। এই জিনিসটাকে কম্পাইলার কি করছে খেয়াল করো, শুধু 0 আর 1 কনভার্ট করে ফেলছে না? এটা কি আদৌ হয়? হ্যাঁ হয়। আপনি কেমনে জানেন? আমি এরকম একটা কম্পাইলার বানাইছিলাম, আমরা সবাই বানাইছি। আমরা যখন বুয়েটে 3rd ইয়ারে পড়ি, আমাদের একটা কোর্স ছিল কম্পাইলার কোর্স। ওই কোর্সে আমরা যেটা করতাম, একটা কম্পাইলার বানাই দিত আর কি, যেই কম্পাইলার দিয়ে সি কোডকে মেশিন কোডে কনভার্ট করতাম। তো আমার কথা বিশ্বাস করে নাও, তাইলেই হবে। ঠিক আছে? তো কম্পাইলার কি করে? একসাথে পুরাটাকে কি করে ফেলে? অনুবাদ করে ফেলে। পুরা প্রোগ্রামটাকে অনুবাদ করছে। এবার এইটা গিয়ে কম্পিউটারে রান হবে, বুঝছো? এইটা গিয়ে কম্পিউটারে রান হবে, এইটা গিয়ে পিসিতে কি রান হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানেই লেখা আছে সুন্দর করে, যে কথাগুলো বলছি এগুলাই। একটা প্রোগ্রামকে সে পুরাটা ট্রান্সলেট করে ফেলে, তারপর রান হয়। এখন কম্পাইলারের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাটা কি? পুরা প্রোগ্রামকে সে একবারেই কি করে ফেলে? বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। মানে বস্তু প্রোগ্রাম মানে হচ্ছে মেশিন কোড। এই যে এটা মানে মেশিন কোড। ঠিক আছে? পুরাটাকে একবারেই, কোনো ভুল থাকলে
একবারে এসে জানায় দেয়। ঠিক আছে, প্রোগ্রাম লিঙ্ক করে এটা জানার দরকার নেই। এটা মানে হচ্ছে ধরো মাঝে মাঝে একটা প্রোগ্রামের একাধিক ফাইলও থাকতে পারে, ওই সবগুলোকে সে লিঙ্ক করে দেয়। ঠিক আছে, প্রধান মেমোরিতে প্রয়োজনীয় মেমোরির ব্যবস্থা করে থাকে। কম্পাইলার নিজেও কিন্তু একটা প্রোগ্রাম, ওর চালানোর জন্য, ওর চলার জন্য তো মেমোরিতে জায়গা লাগবে, সেটা সে প্রধান মেমোরিতে করে দেয়। ঠিক আছে, এবার অসুবিধাটা কি সেটা একটু খেয়াল করো। তুমি একসাথে পুরা প্রোগ্রাম কম্পাইল করতেছো, মানে পুরাটা। এখানে তো জাস্ট 3 লাইনের ছিল, এখানে জাস্ট 3 লাইনের ছিল, মানে 4 লাইন, 1 2 3 4 5 লাইন ধরো। এখন এই কোডটা যদি 1000 লাইনের হয় বা 50,000 লাইনের হয়, পুরাটা একবারে কম্পাইল করলে সে কিন্তু সব ভুল একসাথে দিয়ে দিবে। কোথায় ভুল হয়েছে ওইটা খুঁজে বের করা কঠিন, কারণ পুরাটা একসাথে করতেছো। বুঝছো? ধাপে ধাপে ভুল শনাক্ত করা যায় না। পুরাটা একসাথে কম্পাইল করতেছো না, তো লাস্টে গিয়ে একসাথে সব ভুল ধরা পড়বে, অনেকগুলা ভুল খুঁজে বের করাও কঠিন হয়ে যাবে। বোঝা গেছে? মেমোরিতে বেশি জায়গা দরকার হয়, কারণ সে একসাথে, দেখো মেমোরিতে বেশি জায়গা দরকার হয় মানে কি, আমাদের কম্পাইলারটা কি করতেছে বলো তো? পুরা মেশিন কোডটাকে, মানে পুরা অবজেক্ট কোডটাকে, এই পুরাটাকে একসাথে নিচ্ছে, এইটাকে বের করতেছে। এটা কিন্তু অনেক বড় হয় মাঝে মাঝে। এখানে তো 4 লাইন, যদি 50,000 লাইন হয় তাহলে এটা অনেক বড় না? মেমোরিতে বেশি জায়গা লাগবে না? মেমোরিতে বেশি জায়গা লাগবে তো, বুঝছো? মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয়, এটা হচ্ছে অসুবিধা। কম্পাইলারের ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, সুবিধাটা কি, এটা তাড়াতাড়ি হয়, মানে একসাথে পুরাটা হয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় সুবিধা। একসাথে পুরাটা কম্পাইল হয়ে যাচ্ছে, পুরা কোডটা, তারপরে গিয়ে কম্পিউটারে রান হবে। আগে ট্রান্সলেট হয়েছে, তারপরে গিয়ে রান হবে। অসুবিধাটা কি, একসাথে যেহেতু পুরাটা কম্পাইল হইতেছে, একসাথে সব ভুল আসলে না ঝামেলা হয়, আর মেমোরিতে একটু বেশি জায়গা লাগে। এবার চলে আসো ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার যেটা করবে, পাইথন ইন্টারপ্রেটার দিয়ে চলে, সি কম্পাইলার দিয়ে চলে। পাইথন ভাষাটার নাম শুনছো নিশ্চয়ই, পাইথনের ইন্টারপ্রেটার দিয়ে চলে। তো ইন্টারপ্রেটার যেটা করে, ও এক লাইন ইন্টারপ্রেট করবে। এই যে দেখো, ও প্রথমত এই লাইনটা ইন্টারপ্রেট করবে, মানে এটাকে মেশিন করে নিবে, এইটাকে মেশিন করে নিবে, এটাকে তারপর রান করে ফেলবে, কম্পিউটারে রান করে ফেলবে, যেটা কিন্তু কম্পাইলার করতো না। কম্পাইল পুরাটাকে মেশিন করে নিয়ে তারপর রান করতো। তারপর কি করবে, পরের লাইন, এর পরের লাইন সে মেশিন করে নিবে, রান করে ফেলবে, তারপরের লাইনও সেম কাহিনী। বুঝছো? তার মানে সে লাইন বাই লাইন মেশিন করে নিচ্ছে এবং রান করে ফেলতেছে, মেশিন করে নিচ্ছে এবং রান করে ফেলতেছে। পুরাটা একসাথে সে মেশিন করে নিচ্ছে না। বুঝছো? এইবার বলো তাহলে ইন্টারপ্রেটারের সুবিধাটা কি? ইন্টারপ্রেটার কি আছে এখানে লেখা আছে, পড়ে নিও। আমি যেটা বলছি ওটাই এরা একটু তেল মশলা মিশায় লেখছে আর কি। ঠিক আছে, ইন্টারপ্রেটারের সুবিধাটা কি? এক লাইন করে কাজ করে, মানে এক লাইন করে কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই। ধরো সে 2 লাইন রান করছে, এখানে এসে একটা ভুল পাইছে, সে এখানেই থেমে যাবে এবং বলবে এখানে একটা ভুল। বুঝছো? অনেক টাইপের ভুল হতে পারে, আমরা দেখবো। ধরো তুমি কি করছো, a ইকুয়ালস টু দিলা 10, b ইকুয়ালস টু দিলা 0, তারপর ধরো c ইকুয়ালস টু a বাই b, নিচে ধরো হাবিজাবি অনেক লাইন লিখছো। ইন্টারপ্রেটার যেটা করে, ও এখানে এসে দেখে ভুল, সে আর পরের লাইনগুলো এক্সিকিউটই করে না। ভুল কি, এই যে 0 দিয়ে ভাগ করতেছো, সে আর পরের লাইনগুলো এক্সিকিউটই করে না, সে এখানে এসেই থেমে যায় এবং বলে এখানে একটা ভুল করছো। একটা একটা করে ভুল সে কিন্তু দেখাই দিতেছে, এন্ড পুরাটা কম্পাইলও করা লাগতেছে না। বুঝছো? মাঝে মাঝে কম্পাইল করা কিন্তু অনেক, এমনও হয় যে একদিন লাগে কম্পাইল করতে, 2-3 ঘন্টা লাগে কম্পাইল করতে। এখন পুরাটা কম্পাইল করে 2-3 ঘন্টা বসে তুমি দেখলে এখানে একটা ভুল হয়েছে, তো মাথায় হাত হবে, আমার 2-3 ঘন্টা নষ্ট। ইন্টারপ্রেটার যেটা করে, স্টেপ বাই স্টেপ যায়, যেখানে ভুল ওখানেই দেখায় দেয়, এবং ওখানে থেমে যায়,
ওখানে থেমে যায়, বুঝছো? এই জন্য এই ইন্টারপ্রেটার ব্যবহার করে প্রোগ্রামের ভুল সংশোধন করা বা পরিবর্তন করাটা সহজ। ঠিক আছে? আচ্ছা, ইন্টারপ্রেটার একটা লাইন নেয়, একটা লাইন আউটপুট দেয়। কম্পাইলার কিন্তু একসাথে পুরাটা নিচ্ছে, তাহলে ইন্টারপ্রেটারের আকার অবশ্যই ছোট হবে। ওর মেমোরিও কম লাগবে। ঠিক আছে, ওর মেমোরিও কি কম লাগবে। আচ্ছা, এইবার কম্পাইলার একসাথে পুরাটাকে কম্পাইল করে। একসাথে পুরাটাকে তো কম্পাইল করতে পারবে না। ও কি করবে? লাইন বাই লাইন কম্পাইল করে স্টোর করে রাখতে থাকে, তাই না? আমাকে বলো কম্পাইলার যেটা করে, এটা কম্পাইল করলো, কম্পাইল করে পুরাটা হইছে, এরপর রান করবে। ও কিন্তু অনুবাদ করে লাইন বাই লাইনে অনুবাদ করতেছে, সবটা একসাথে অনুবাদ হইছে, তারপর রান করে। হ্যাঁ, ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন অনুবাদ করে, অনুবাদ করার সাথে সাথে রানও করে দেয়। এই যে মেশিন কোড বানাও, কম্পিউটারকে দিয়ে দাও, ও রান করে ফেলুক। তাহলে তুমি ধরো মেশিন কোড বানাইছো, রান করে ফেলছো, তাহলে এটা আর স্টোর করার দরকার আছে? এটা আর মেমোরিতে রাখার দরকার আছে? এটা তো রানই করে ফেলছো, ওটা ফালাই দাও না। যেটা কম্পাইলারের ক্ষেত্রে লাগে, কম্পাইলার পুরাটা একসাথে না হওয়া পর্যন্ত রান করে না, বুঝছো? তার মানে কম্পাইলারের ক্ষেত্রে আমাদের অনুদিত যেই বস্তু প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম বা মেশিন কোড, সেটা মেমোরিতে সেভ করা লাগে না। তুমি এক লাইন ইন্টারপ্রেট করছো, রান করে দিছো, ওই লাইন ফালাই দাও, পরের লাইন ইন্টারপ্রেট করছো, রান করছো। ঠিক আছে, এবার আসো ইন্টারপ্রেটারের অসুবিধাটা কি। ইন্টারপ্রেটারের অসুবিধা হচ্ছে লাইন বাই লাইন তুমি করতেছো, মেশিন কোডে নিচ্ছ, রান করতেছো, সময় বেশি লাগবে। এটাই একমাত্র অসুবিধা। ঠিক আছে, বলো, এটাই কি আমাদের একমাত্র অসুবিধা? নিচেরটা আপাতত দরকার নাই। তো এই যে ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার আর কি কম্পাইলার, ওদের পার্থক্য জানা লাগবে। স্পেশালি ইন্টারপ্রেটার আর কম্পাইলারের পার্থক্য, এই যে এই দুইটার পার্থক্য, ওটা লাগবে না, অ্যাসেম্বলার অতটা ইম্পর্টেন্ট না, বাট ইন্টারপ্রেটার আর কম্পাইলারের পার্থক্য লাগবে। আমি যে বুঝাইছি এটা থেকেই তোমরা বানায় লিখতে পারবা না, একবার খালি রিডিং দিবা, তাইলেই হবে। ঠিক আছে, ইন্টারপ্রেটার ব্যবহার করে এমন একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। কম্পাইলার ব্যবহার করে এমন একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। বুঝছো? এগুলো একটু দেখে নিবা। দুটাই অনুবাদক প্রোগ্রাম। একটা একসাথে পুরাটা করে, তারপর রান করে। এটা এক লাইন করে সাথে সাথে রানও করতে থাকে। কম্পাইলার একটু ধীর, মানে একসাথে যেহেতু পুরাটা করতেছে। ইন্টারপ্রেটার ফাস্ট, বাট একসাথে করতে গেলে কিন্তু মানে তুমি যদি ওভারঅল রান টাইম চিন্তা করবে না, ওভারঅল কতক্ষণ রাখছে, তাহলে ইন্টারপ্রেটার কিন্তু স্লো। ঠিক আছে, ইন্টারপ্রেটার কিন্তু স্লো, বুঝছো? তারপর আকার কেমন, এগুলো একটু জাস্ট দেখে নিবা। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। কিছু জিনিসপত্র বাকি আছে, আমরা কিছু এমসিকিউ পড়বো। এখান থেকে মূলত এমসিকিউ আসে। তো আমার সাথে সাথে সবাই অ্যান্সার দিবা, দেখো কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। অনুবাদক মানে কি? অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, এগুলা লাগে না। কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? মেশিন ভাষা, ওটা তো কম্পিউটার বুঝেই। আমি চাইনিজে বললে ওই চাইনিজ বেটা তো বুঝবেই, তাই না? মেশিন ভাষা। ঠিক আছে, তারপরেরটা সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটা? সাংকেতিক চিহ্ন, কোন ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয়? পড়াইছি, কোন ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয়? বিসি এরকম আসতেছে কেন বলো তো? অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন সংকেত বা নেমোনিক ছিল। মনে করে দেখো, অ্যাড, সাবট্রাক্ট, মাল, ডিভ, তাই না? এগুলা কি আমাদের সংকেত?
বিভিন্ন নেমোনিক ইউজ করতাম আমরা অ্যাসেম্বলি ভাষায়, বুঝছো? ঠিক আছে, পরেরটা, প্রোগ্রাম লিখতে তুমি যদি মেশিন ভাষা ব্যবহার করো, মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, তুমি যদি মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, তাহলে কি হয়? প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য, এডিট করা কিন্তু আসলেই কষ্ট। তুমি ধরো 0-1 দিয়ে 10 পাতার একটা প্রোগ্রাম লিখছো, বা 1000 লাইনের একটা প্রোগ্রাম লিখছো, এখন সব তো দেখতে একই রকম, 0-1-0-1, তুমি খুঁজে চেঞ্জ করো, এটা খুঁজতে গেলেই ঘরে যাও না? ঠিক আছে, এটা ঠিক আছে, দক্ষ প্রোগ্রামের প্রয়োজন অবশ্যই দরকার, কারণ মেশিন কোডে লেখা কিন্তু মানে ছেলের হাতের মোয়া না। তোমাকে একটা মেশিনের ভেতরে কি কি আছে সব স্ট্রাকচার জানা লাগবে, কমান্ডগুলোও খুব সুন্দর করে দিতে হবে। তুমি চাইলেই কি মেশিন কোড লিখতে পারবো না? আমি নিজে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমিও কিন্তু মেশিন কোড লিখতে পারি না, 2-1 লাইন লিখতে পারি, বুঝছো? এটাও সত্য, প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়। তুমি যদি মেশিন কোড লেখো, ওটা কম্পিউটার সরাসরি বুঝবেন, ধুমধাম করে ফেলবে না? চিন্তা করো, আমি যদি চাইনিজ লোকটার সাথে চাইনিজেই কমিউনিকেট করি, আমাদের কমিউনিকেশনটা খুব তাড়াতাড়ি হবে না? তার মানে কি? দ্রুত নির্বাহী হয়। তার মানে আমাদের অ্যান্সার কি? 3টাই। সবাই এ কেন বলতেছো? প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয় না? এখানে তো তোমার কি করা লাগতেছে না, ট্রান্সলেট করা লাগতেছে না, তুমি রান দিলে ধূপ করে রান হয়ে যাচ্ছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলায় রান দিলে প্রথমত ট্রান্সলেট হয়, তারপরে রান হয়, 2টা স্টেপ। এই বুঝছো? তারপরেরটা, অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? এগুলো এমসিকিউর জন্য, একবার রিডিং দিলেই হয়ে যাবে। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? 2য় প্রজন্মের ভাষা, 2য় প্রজন্মের ভাষা, তাই না? তারপর, কোনটি সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে? সোর্স কোড কোনটা? হাই লেভেল ভাষায় যেটা লেখা। মেশিন কোড কোনটা? অবজেক্ট কোড বা 0-1 লেখা যেটা। কোনটি সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে? কম্পাইলার করে, ইন্টারপ্রেটারও কিন্তু করে, অ্যাসেম্বলারও করে। ও অ্যাসেম্বলি ভাষা, সেটাকে মেশিন কোডে নেয়। অ্যাসেম্বলি ভাষাও কিন্তু একটা কি? সোর্স কোড। সোর্স কোড। আমাদের অ্যান্সার কি? সব কয়টা। আমাদের অ্যান্সার কি? সব কয়টা। বুঝলাম? আজকের লাস্ট প্রোগ্রাম, লাস্ট। বলো তো, কোন অনুবাদকের মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করা হয়? কোন অনুবাদকের সাহায্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বুঝো অ্যাসেম্বলি কিন্তু হাই লেভেল না, এই অ্যাসেম্বলি কিন্তু হাই লেভেল না, এই হাই লেভেল মধ্যে কিন্তু অ্যাসেম্বলি নাই, অ্যাসেম্বলি সেকেন্ড জেন। হাই লেভেল ভাষা শুরু হয়েছে 3rd জেনারেশন থেকে। 3rd জেনারেশন কি হাই লেভেল বলে, বুঝছো? 4th জেনারেশনকে বলে আলট্রা হাই লেভেল, আর 5th জেনারেশনকে বলে মানুষের ভাষার মতো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটার মতো। তাহলে কোনটা? কম্পাইলার। কম্পাইলার, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। একটু বোরিং টপিক ছিল, তারপরেও আশা করি তোমরা গল্পের মতো করে সব কিছু বুঝছো। তো এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। নেক্সট ক্লাস আর 2-3 ক্লাস, এর পরের ক্লাস থেকে আশা করি ইন্টারেস্টিং হওয়া শুরু করবে। আমরা যখন প্রোগ্রামিং শুরু করব, তখন ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। তো আমরা হয়তো আর 2টা ক্লাস পরেই প্রোগ্রামিং, 4 নাম্বার ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ প্রোগ্রামিং শুরু করব। তো দেখা হবে। আমি স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি, একটা রিভিশন দিয়ে দিও এখনই, ঠিক আছে? একটা রিভিশন দিয়ে দিও। আল্লাহ হাফেজ।